এই যে, এত দূরে বসে আছো কেন? আমি কি কামড়ে দেব? আকাশের কান লাল হয়ে যায়। না, মানে এমন না। তাহলে কাছে আসো। আজ তো বাসর, কাগজে কলমে আমরা। শোনো, এভাবে কথা বলো না। আমি লজ্জা পাই। আহা, স্বামী মানুষ লজ্জা পায় নাকি? আমি তো ভাবছিলাম তুমি খুব সাহসী। আমি সাহসী, কিন্তু তুমি আমার সিনিয়র আপু ছিলে। একসময় আপু বলে ডাকতাম, আর এখন তুমি এমন করে বললে তাই। এমন করে কি বললাম? সত্যিটাই তো বলছি। শোনো, বিয়েটা যেইভাবেই হোক, আমি কিন্তু তোমাকে আগে থেকেই পছন্দ করতাম। তোমার মতো একটা ইনোসেন্ট বয় আমার খুব পছন্দ। শুনেছি সিনিয়র বউ পেলে জুনিয়ররা আদর করে বেশি। আর তুমি তো দেখি লজ্জা পাচ্ছ। হঠাৎ করে বিয়ে হয়েছে বলে কি বাসর করবে না? বলেই নদী আকাশের দিকে এগিয়ে এসে ওর টি শার্টের বোতামে হাত দিতে গেলেই আকাশ দূরত্ব নদীর থেকে সরে আসতে গেলে খাটের উপরে চিত হয়ে পড়ে যায়। সেটা দেখে নদী শব্দ করে হেসে দেয়। আমার আদরের জামাই কাছে না এসে এত পালাই পালাই করলে বাচ্চার বাবা হতে পারবে না তো জান। তুমি এমন কথা বলো কেন? কারণ তোমার লজ্জা দেখতে আমার ভালো লাগে। দরজার বাইরে হাসাহাসির শব্দ। রোদেলা রবিনকে খোঁচা দিয়ে বলে, শুনতে পাচ্ছিস? ভেতরে মনে হয় আদরের প্রসেস শুরু হয়ে গেছে। নদী আপুর গলা আলাদা করে শোনা যায়। জামাই ঠিক মতো সামলাবে কিন্তু। চুপ বেটি, চুপচাপ শোন শুধু। আর এত লাফিও না বেবি। তোমাকে একবার বিয়েটা করি, আমার নিচে ফেলে পিষে ফেলবো একদম। রোদেলার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল। রবিনকে হালকা ধাক্কা দিয়ে বলে উঠল, আমার নির্লজ্জ হানি একটা। এভাবে কেউ বলে? আমার যে কি এখন কেমন কেমন করে। তোর কেমন কেমন পরে করিস, এখন চুপচাপ থাকতো। ওদিকে কি চলছে সেটা শুনতে চাই, বকিস না তোর বাল। আকাশের চোখ বড় করে। বাইরে কেউ আড়ি পেতে শুনছে। না জানলেও জানে। আকাশ মাথা চুলকায়। এই বাড়িতে আমার বাঁচা মুশকিল। ভয় পেও না, আমি আছি। তুমি তো হ্যাঁ, আমি দুষ্ট, কিন্তু তোমার। নদী এবার বসে পড়ে। এবার খানিকটা দূরে আকাশ যেন স্বস্তি পায়। আজ খুব কিছু না, আজ শুধু এইটুকু বুঝে নি আমরা একে অপরের। আকাশ ধীরে মাথা নেড়ে বলে। এটা আমি বুঝি। নদী হাত বাড়ায়। তাই নাকি পুচকু জামাই? তাহলে হাতটা ধরো। আকাশ একটু কাপা হাতে তার হাত ধরে। এই তো আমার লাজুক জামাই। আকাশ লজ্জায় পেয়ে বলে, এই নামটা বন্ধ করো। না, এই নামেই তোমার সবচেয়ে মানায়। আমার আদর লাজুক জামাই। আমি এবার ঘুমাই। আকাশ বলে ওঠে। হ্যাঁ, ঘুমাবো তো অবশ্যই। আগে তোমার লজ্জা ভাঙবো, তারপর বাসর করব। না হলে বাসর করার ঠিক মজা নেই। আকাশ কান দিয়ে মনে হলো ধোঁয়া উড়ে গেল। ও একটা বালিশ নিয়ে খাটের এক কিনারায় গিয়ে শুয়ে পড়ল। ওকে এভাবে শুতে দেখে নদী বিরক্ত হলো। তারপর একটা হাসি দিয়ে পেছন থেকে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ চমকে উঠে সরে যেতে নিলে নদী আরো জড়িয়ে ওকে জড়িয়ে ধরে বলল, এখন যদি নড়াচড়া করো তাহলে তোমাকে দিয়ে কিভাবে এখন বাসর করিয়ে নিতে হয় তার টেকনিক আমার জানা আছে। সেটা অ্যাপ্লাই করবো, সো কেয়ারফুল। চুপচাপ ঘুমাও। আকাশ নড়ল না। জড়িয়ে ধরতে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। দুইজন কখন ভালো লাগা না লাগার মধ্যে ঘুমিয়ে পড়ল। নদীর মা ও আকাশের মা ছোটবেলার বান্ধবী। সেই সূত্রেই ছোট থেকেই নদী ও আকাশের পরিচয়। নদী ছোটবেলা থেকেই আকাশকে পছন্দ করত, কিন্তু বয়সে 3 বছরের বড় হওয়ায় কখনো প্রকাশ করেনি। ভেবেছিল সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এই অনুভূতিটা ভুলে যাবে, কিন্তু চাইলেও আকাশকে নিজের মন থেকে সরাতে পারেনি। অন্যদিকে আকাশ খুবই নরম স্বভাবের সরল একটা ছেলে। নদীর ইঙ্গিতগুলো সে বহুবার বুঝেছে, তবু কোনো স্পষ্ট প্রতিক্রিয়া দেখায়নি। এতে নদীর মন আরো অস্থির হয়ে উঠেছিল, কিন্তু সে নিজেকে সংযত রেখেছিল। একসময় নদীর বাবা মা তার বিয়ে ঠিক করেন, সব আয়োজন সম্পন্ন, দিন তারিখ সব চূড়ান্ত। কিন্তু বিয়ের দিন হঠাৎ করেই বর আর আসে না। যদিও এই গায়েব হয়ে যাওয়ার পুরো দায়ভার নদী নিজেই নিয়েছিল। নিজের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের দিয়েই সে কাজটা করিয়েছিল। বর না আসায় নদীর বাবা মা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান। সমাজে বদনামের ভয়, আত্মীয়দের প্রশ্ন, সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঠিক সেই সময় এগিয়ে আসেন আকাশের মা। তিনি নদীর বাবা মায়ের কাছে নদীর সঙ্গে আকাশের বিয়ের প্রস্তাব রাখেন। প্রথমে বিষয়টা নিয়ে কিছুটা ঝামেলা হয়।
হঠাৎ সিদ্ধান্ত, সামাজিক চাপ সব মিলিয়ে দুপক্ষের মধ্যেই মতবিরোধ তৈরি হয়, কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়ার মাধ্যমে সবাই একমত হন। পরিস্থিতির, সম্পর্ক আর ভবিষ্যতের কথা ভেবে নদী ও আকাশের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবেই অনিচ্ছাকৃত ঘটনার ভেতর দিয়ে নদী আর আকাশের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করে। সকালের আলো জানালার ফাঁক গলে ধীরে ধীরে ঘরে ঢুকে পড়েছে। হালকা বাতাসে পর্দা নড়ে উঠছে। ঘরটা এখনো ঘুমে আচ্ছন্ন। নদী আধ ঘুমে আকাশকে জড়িয়ে ধরে আছে। আকাশের কাঁধে মুখ লুকানো। নিঃশ্বাসের ছন্দ মিলেছে দুজনের। এই প্রথম সকাল একসাথে এক ছাদের নিচে। ঠক 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 দরজার শব্দে আকাশের চোখ কেঁপে ওঠে। ঘুমে বিভোর অবস্থায় নড়তে গেলে টের পায় নদীর হাতটা আরো শক্ত হয়ে আছে। কে? আমি আপু, তোমার ননদি রোদেলা। তাড়াতাড়ি ওঠো, আম্মু বলেছে তোমাদের দুজনকেই নিচে যেতে। নাস্তা রেডি, তোমাদের জন্য ওয়েট করছে। নদী চোখ মেলে আকাশের দিকে তাকায়। এক সেকেন্ড থেমে থেমে মুচকে হাসে। শুনেছো জামাইবাবু, ডাক পড়েছে। এই বাড়িতে সকালে ঘুমানোরও শান্তি নেই। কিন্তু রাতে আছে। তুমি তো নিজের শান্তি আদায় করতে পারলে না, লজ্জা পেলে। আকাশ কিছু বলে না, শুধু লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু সরে আসেও না। আর একবার দরজায় শব্দ। এই এই, বেশি সময় নেবে না কিন্তু, নতুন বউ জামাই বলে ছাড় নেই। যাচ্ছি যাচ্ছি দাদি আম্মা। নদী ধীরে ধীরে হাত সরায়। আকাশ হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুজন আলাদা হয়ে উঠে বসে। ফ্রেশ হয়ে সাজগোজ গুছিয়ে পাশাপাশি দাঁড়িয়ে ঘর থেকে বের হয় নদী আর আকাশ। ডাইনিং রুমে ঢুকতেই দুজন একসাথে থেমে দাঁড়িয়ে সবাইকে সালাম দিল। ঘরে উপস্থিত সবাই হাসি মুখে সালামের উত্তর দিল। আজ এখানে আছেন আকাশের মা বাবা আশিক চৌধুরী, আজ সুমিতা চৌধুরী আর বোন রোদেলা ও নদীর ভাই নবীন। নদীর বাবা মা নাহিদ আলম ও নাবিলা বেগম এখানে থাকেননি। আশিক আর সুমিতা অনেক অনুরোধ করলেও তাদের একটাই কথা ছিল, মেয়ের শ্বশুরবাড়ির নিয়ম মেনেই থাকতে হবে, এখন না মানে। আকাশ চুপচাপ একটা চেয়ারে টেনে বসে পড়ে আর নদীর স্বাভাবিকভাবেই খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। সবার প্লেটে নাস্তা দিতে থাকে। আরে নদী, এসব কি করছিস? বস চুপ করে। আগে যেমন ছিলে এখনো তেমনই থাকবি। আমাকে কি দরজাল শাশুড়ি ভাবছিস নাকি? বৌমা দিয়ে সব কাজ করাবো? নদী হেসে সুমিতার কাছে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মামনি বসো, আমি জানি তুমি ভিজে শাশুড়ি। বলেই সে সুমিতাকে চেয়ারে বসিয়ে দেয়। নিচু হাতে তার প্লেটে নাস্তা তুলে দেয়। সুমিতা চৌধুরী স্নেহ ভরে নদীর হাত ধরে তাকে নিজের পাশে বসিয়ে দেয়। তুইও বস, যে যার খাবার নিজে নেবে। নদী আর কথা বাড়ায় না, চুপচাপ বসে পড়ে। সবার খাওয়ার মাঝখানেই হঠাৎ এই নদী আপু, উফ, সরি সরি সরি, ভাবি তুমি গোসল করনি কেন? এক মুহূর্তে পুরো টেবিলটা নিস্তব্ধ হয়ে যায়। সুমিতা চৌধুরীর চোখ মুহূর্তেই গরম হয়ে ওঠে। সেটা দেখে রোদেলা আবার তড়িঘড়ি করে বলে, আরে বাবা, ভুল কি বললাম? বাসরের পরের দিন সকালে গোসল করে বের হতে হয়। এবার শব্দ করে কেসে ওঠে দুজন, আকাশ ও আশিক চৌধুরী। আর নদীর মুখটা লজ্জায় একেবারে লাল হয়ে যায়। ঠিক তখনই পাশ থেকে, কোথায় কি বলতে হয় আজও বুদ্ধি হলো না তোর। গোসলের ব্যাপারে খুব বুঝে গেছিস না? বিয়ের পর তোকে দিনে কয়বার গোসল করে দেখবি সারাক্ষণ, পানিতে চুবিয়ে রাখবো। সুমিতা চৌধুরী এক ধমকে তাকান। চারদিকের কথা শুনে রোদেলা একবারে চুপসে যায়। কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে সে সোফায় গিয়ে বসে টিভি চালায়। এসএসসি শেষ, এখন তার ছুটির আমেজ। নদী ধীরে গিয়ে রোদেলার পাশে বসে। কি ব্যাপার ননদিনী, আপনি তো একেবারে দাদি আম্মা হয়ে গেছেন। আমার দাদি শাশুড়ির দায়িত্ব আপনিই পালন করছেন। যাক, তুমি বুঝেছো, এটাই অনেক। আমার কথা শুনে তো সবাই কাশি কাশি দিয়ে একাকার করে দিল। তা ঠিক। যাই হোক, আমি তোমার দাদি শাশুড়ি, আমাকে একটু মেনে বেঁচে চলবে, ঠিক? নদী অবাক হয়ে তাকায়, তারপর মজা করে রোদেলার কান মুচড়িয়ে ধরে। ওরে আমার পাকনা মেরে, দাদি আম্মা তাড়াতাড়ি আপনার বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কান ছাড়ো ভাবি, আর বিয়ের ব্যবস্থা করো। আমিও কিন্তু বিয়ে করতে চাই। দুজন কিছুক্ষণ হাসি ঠাট্টায় মেতে থাকে। কিছুক্ষণ পর নদী উপরে উঠে আসে। ঘরে এসে দেখতে পায় আকাশ মাত্রই গোসল শেষ করে বেরিয়েছে। গায়ে শুধু একটা সাদা তোয়ালে, হাতে কাপড়। নদীর চোখে দুষ্টু ঝিলিক। ওহো, জামাইবাবু তো দেখছি পুরোই হট।
জামাই তো না, যেন আগুনেরই গোলা। বলেই সে এগিয়ে গিয়ে আচমকা তোয়ালেটা ধরে টান দেয়। এই আকাশ লজ্জায় একেবারে কাবু। কোনো রকমে কাপড় বুকে চেপে এইসব কি করছো? সে দৌড়ে ওয়াশরুমের দিকে পালায়। দরজা বন্ধ হওয়ার শব্দ। নদী আর ধরে রাখতে পারে না, হাসতে হাসতে খাটে শুয়ে পড়ে। আহা, আমার লাজুক জামাই। সকালের ব্যস্ততা একটু কমতেই নদী আর আকাশ একসাথে বের হলো। আজ দুজনেরই ভার্সিটি। গাড়িতে পাশাপাশি বসে আছে। নদী জানালার বাইরে তাকিয়ে হঠাৎ বলে উঠল, শোনো, একটা কথা ঠিক করি। কি? ভার্সিটিতে কাউকে জানানো যাবে না যে আমরা বিয়ে করেছি। আকাশ একটু চমকে তাকায়। কেন? এত প্রশ্ন করো না। আমি চাই ওরা আমাদের আগের মতোই দেখুক, সিনিয়র জুনিয়র বন্ধু এইটুকুই থাকুক আপাতত। আকাশ কয়েক সেকেন্ড চুপ করে থেকে মাথা নাড়ে। ঠিক আছে। গাড়ি ভার্সিটির সামনে থামতেই নদী ব্যাগ কাঁধে নেয়। নামার আগে আকাশের দিকে ঝুঁকে বলে, যাওয়ার আগে কিছু দিতে ভুলে যাচ্ছ না তো? কি? নদী চোখ কুঁচকে তাকায়। আরে বাবা, চুমু দিতে বলছি। এখন থেকে রোজ সকাল বিকাল দুপুর একটা করে চুমু দিবা, তাহলে তোমার লজ্জাটা আস্তে আস্তে কমে যাবে। আকাশ চারপাশে তাকায়। সামনে পেছনে ছাত্রছাত্রী, পরিচিত মুখ, গলা শুকিয়ে আসে। এখানে সবাই দেখবে। আমার জামাই এত লাজুক কেন? আকাশ কিছু বলার আগেই নদী তার হাতটা ধরে আলতো করে টানে। তারপর আকাশের অধরে নিজের অধর মিলিয়ে দেয়। আবার একটু পিছিয়ে এসে আকাশকে চোখ বড় বড় করে তাকাতে দেখে বলে, চোখ বন্ধ করতে। বলেই আবার আকাশের শার্টের কলার দুই হাতে শক্ত করে ধরে অধরে অধর মিলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে, এত ভয় পাও কেন? এইটুকুই তো। এক সেকেন্ডের জন্য আকাশ যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। নদী দূরে সরে হেসে বলে, আমার লাজুক জামাই। বলেই গাড়ি থেকে নেমে এসে হাসতে হাসতে ভিড়ের মধ্যে মিশে যায়। আকাশ বসে থাকে। মাথার ভেতরে যেন ঝড় বইছে। ক্লাস শুরু হয়। নদী নিজের ডিপার্টমেন্টে, আকাশ নিজেরটায়, কিন্তু মাঝে মধ্যেই আকাশের চোখ চলে যায় পাশের বিল্ডিং এর দিকে। বিরতিতে নদী তার ক্লাসমেটদের সাথে হাসছে। একজন ছেলে বন্ধু কাঁধে হালকা টোকা দেয়, কিছু একটা বলে। নদী হেসে উত্তর দেয়। দৃশ্যটা দূর থেকে আকাশের চোখে পড়ে। হঠাৎ বুকের ভেতর অদ্ভুত একটা চাপ লাগে। ও তো আমার বউ, অন্য ছেলে পাশে থাকবে কেন? আমিও নাকি ভাবছি বন্ধুরা থাকবেই, আমারও তো বন্ধু আছে, একটু বেশি ভেবে ফেলছি। তবু চোখ সরাতে পারে না। ছেলেটা এবার নদীর কাঁধের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নদীও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, ব্যাপারটা একদম স্বাভাবিকভাবে নিচ্ছে। এটা দেখে আকাশের ভেতর জমে থাকা অস্বস্তিটা ধীরে ধীরে বড় হতে থাকে। ক্লাস শেষে দুজন আবার একসাথে বের হয়। নদী স্বাভাবিক হাসি খুশি, আকাশ একটু চুপচাপ। নদী সেটা খেয়াল করে। কি হলো, এমন মুখ করে আছো কেন? না, কিছু না। নদী চোখ সরু করে তাকায়। মিথ্যে বলছো। আকাশ থামে, কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, ওই ছেলেটা তোমার ক্লাসমেট? কেন? আকাশ আর কিছু বলে না, শুধু সামনে তাকিয়ে হাঁটে। নদী বুঝে যায় কিন্তু কিছু বলে না, শুধু মনে মনে হাসে। লাজুক জামাইটা ধীরে ধীরে রং দেখাচ্ছে। বাসায় ফেরার পথে আকাশ গাড়ি ড্রাইভে মন দেয়। সম্পূর্ণ এদিক ওদিক তাকায়। নদী চুপচাপ তার পাশে বসে, আঙ্গুল দিয়ে খুব আলতো করে আকাশের হাত ছুঁয়ে দেয়। আকাশ কোনো প্রতিক্রিয়া দেখায় না। আকাশের এমন করাতে নদী আরো শক্ত করে হাতটা ধরে। ছাদের ওপর বিকেলের আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। রোদেলা রেলিং এর পাশে বসে পা দোলাচ্ছে, হাতে কাগজে মোড়া বাদাম একটা একটা করে রবিনের দিকে এগিয়ে দিচ্ছে। রবিন মেঝেতে হেলান দিয়ে বসে, 3/4 প্যান্ট আর ঢিলে ঢালা টি শার্ট পরা। আজ চোখে রোদেলার মুখের দিকে তাকায়। এত চুপচাপ কেন? বাদাম খাও না? কি ভাবনায় ডুবে আছো গো? ভাবনায় না, শান্তিতে আছি। তুই থাকলেই মাথা শান্ত থাকে। রোদেলা মুখ বাঁকিয়ে হাসে। মিথ্যা কথা, আমি জানি আমার কথা এড়াচ্ছ। আবার শুরু করলি? রোদেলা যখন 8ম শ্রেণীতে পড়ে তখন রবিনকে প্রপোজ করে। রবিনও অ্যাকসেপ্ট করে নেয়। তাদের 2 বছরের প্রেম। ইদানিং রোদেলা খুব আবদার করছে তাকে একখান চুমু দিতে হবে, কিন্তু রবিন মানা করেছে এখনো বয়স হয়নি নাকি এসব করার। রোদেলা কিছুতেই বোঝাতে পারছে না কয়দিন পর ওর 17 বছর পড়বে।
আর আসল বিষয় হলো চুমু খাইতে আবার বয়স লাগবে কেন? ওর বান্ধবীরা সব এক বাচ্চার মা হয়ে গেছে, আর ওর নাকি বয়স হয়নি, এখনো বড় হতে হবে। রোদেলা বাদামের কাগজটা পাশে রেখে একটু সামনে ঝুঁকে আসে। হ্যাঁ, শুরু করো, কারণ তুমি আমাকে বুঝতেই চাও না। বোঝাই তো, কিন্তু সব কিছুর সময় লাগে। কিসের সময়? 2 বছর ধরে তো আমি শুধু অপেক্ষাই করছি। রোদেলা, আমি চাই না তুই তাড়াহুড়া করিস। আমি তোকে সম্মান করি। মানে কি আমাকে দূরে রাখা? আমি কি কাচের পুতুল? রবিন চুপ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর শান্ত গলায় বলে, না, তুই আমার সবচেয়ে আপন মানুষ, তাই তো ভয় লাগে। ভয়টা কিসের? ভুল করার, তোকে কষ্ট দেওয়ার। রোদেলা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, রবিনের একদম সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ভুলে যদি ভয় পেয়ে না করি, তাহলে বড় হবে কবে? তুই এমন কথা বলিস যে আমার সব যুক্তি গুলিয়ে যায়। রোদেলা হঠাৎ করে এগিয়ে গিয়ে রবিনের অধরে নিজের অধর মিলিয়ে দিল। রবিন হতভম্ব হয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যে অধরের স্বাদ পেতে সেও রোদেলাকে বসা অবস্থায় 2 হাত দিয়ে জড়িয়ে আরো কাছে টেনে নিয়ে অমৃত স্বাদ গ্রহণ করতে থাকলো। কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রবিন রোদেলার দিকে তাকিয়ে ঘোর লাগা দৃষ্টিতে বলে, আর একবার প্লিজ। রোদেলা মাথা নাড়ায় না বলে। ওর এক্কেরে দম বন্ধ করে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না খাটাস লোকটা। চুমু দেবে না বলে এখন এমনই দিয়েছে, মনে হচ্ছে দম আটকে মেরে ফেলবে। অন্যদিকে রবিন আর নিজেকে ধরে রাখতে না পেরে অনুমতি না নিয়ে আবার রোদেলার অধর জোড়ায় নিজের অধর বসিয়ে দেয়। ক্রমাগত স্বাদ নিতে থাকে। রোদেলা আকাশের মাথার চুল খামচে ধরে নিজেকে সামলায়। প্রথম প্রথম তাল মেলাতে পারলে পরে পারে না। সন্ধ্যার বেলা বাড়িতে নাবিলা বেগম আর নাহিদ আলম ও রবিন আসে নদীর সাথে দেখা করতে। সবাই মিলে একসাথে বসে আছে, বর্তমানে কথাবার্তা চলছে। কথাবার্তার মধ্যে রোদেলা হাসি মুখে বলল, বিয়ে তো হয়ে গেল, এবার জামাই বউকে একটু ঘুরিয়ে আনতে হবে, হানুমুনে পাঠানো দরকার। সুমিতা চৌধুরী মুচকি হেসে রোদেলার দিকে তাকান। যাক, এতক্ষণ একটা সঠিক কথা বলছিস। আর এই যে নদী, কিরে, তুই কি বলিস? সবাই যখন প্রায় একসাথে সম্মতি দিচ্ছে, ঠিক তখনই নদী শান্ত গলায় বলে ওঠে। সরি, এখন না। ডাইনিং রুমে এক মুহূর্তের জন্য নীরবতা নামে। আকাশ অবাক হয়ে নদীর দিকে তাকায়। সে তো ভেবেছিল নদী এমন সুযোগ হাতছাড়া করবে না, কিন্তু কি হলো? নাবিলা ভ্রুকুচকে বলেন, কেন রে? আম্মু, সামনে আমার পরীক্ষা আছে, আকাশেরও আছে। তাহলে আর কি, পরীক্ষা শেষ হলেই যাস, এখনকার মতো থাক। ঠিকই তো, পড়াশোনা আগে, ঘোরাঘুরি পরে। সময় তো আর পালাচ্ছে না। রবিন আর চোখে আকাশের দিকে তাকিয়ে বলে। তুমি কিন্তু পরে পালানোর সুযোগ পাবে জামাইবাবু। হালকা হাসির রোল ওঠে। আকাশও রবিনের মাথায় গাঁটটা মারে, কিন্তু চোখ বারবার নদীর দিকে চায়। নদী পুরো ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নেয়, যেন ভেতরে কোনো দোলাচলই নেই। রাত বাড়তে থাকে, সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ধীরে ধীরে যার যার ঘরে চলে যায়। নদী আর আকাশও নিজেদের ঘরে ঢোকে। ঘরটা শান্ত, জানালার বাইরে রাতের বাতাস। আকাশ ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে এসে দেখে নদী আয়নার সামনে দাঁড়িয়ে চুল খুলছে। কিছুক্ষণ পর আকাশ আর থাকতে না পেরে বলে, একটা কথা জিজ্ঞেস করি? নদী আয়নায় তাকিয়েই বলে, করো। হঠাৎ হানিমুনে না যাওয়ার সিদ্ধান্তটা আমি ভাবিনি। নদী ঘুরে তাকায়, ঠোঁটের কোণে হালকা হাসি। তুমি কি ভেবেছিলে জান? এই জান, তুমি কি হানিমুনে যেতে ইন্টারেস্ট বোধ করছো অনেক? তাহলে পড়াশোনা বাদ, ওকে, হানিমুন করে আসি আগে। না মানে একটু অবাক হয়েছি, এত কিছু ভাবিনি আমি। আসলে তুমি বোকা, কাছে রাখার মানে সবসময় দূরে নিয়ে যাওয়া না। তুমি চাইলে এক্ষুনি এখানে হানিমুনের মতো পরিবেশ তৈরি করতে পারি আমরা। আমাদের প্রতি রাতই হবে হানিমুন জান, যদি তুমি চাও। আকাশ কিছু বলার আগেই নদী হালকা দুষ্টু স্বরে আবার বলল, আর তাছাড়া এখন গেলে তুমি পড়াশোনায় মন দিতে পারতে। একবার বাসর করলে আমাকে ছাড়া আর কোনো কিছুতেই মন বসাতে পারবে না জান পাখি। আকাশ তাড়াতাড়ি করে কথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো, কারণ নদীর সাথে এসে কখনোই পেরে উঠবে না, উল্টে তাকে ঘোল খাওয়াবে। সেটা হয়তো না, আরও অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, আমার অনেক ঘুম লাগছে। ছে জামাই, তুমি বউ পাশে রেখে অশ্লীল কর্মকাণ্ড না করে ঘুমাতে পারো কেমনে শান্তিতে?
একটু আদর করে দেই, তারপর ঘুমাও। আকাশ তাড়াতাড়ি করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এটা দেখে নদী শব্দ করে হেসে ওঠে। ঘুমানোর প্রস্তুতি নিতে নিতেই নদী হঠাৎ বলে ওঠে, আজ খুব গরম লাগছে না? হুম, একটু। তাহলে এখনো টি শার্ট পরে আছো কেন? আমি ঠিক আছি, এভাবেই। আমি খুলতে বলেছি মানে খোলো। এমন করে কি কেউ আরাম পায়? ঘুম আসে ঠিক করে? আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায়। শেষে হাল ছেড়ে দেয়। আচ্ছা। সে লাজুক ভঙ্গিতে টি শার্টটা খুলে পাশে রাখে। 3/4 প্যান্টেই দাঁড়িয়ে থাকে, চোখ নামানো। নদী সেটা দেখে মুচকি হাসে। এত লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার বউ, আমার সামনে তোমার নিচেরটাও খোলা যাবে। নদী হঠাৎ কিছু সেকেন্ডের মধ্যে নিজের জামা খুলে ফেলে। আকাশের টি শার্ট পরতে থাকে। ধীরে আকাশ হা করে নদীকে দেখতে থাকেন। এমনিতেই কান দিয়ে ধোঁয়া উড়ে যাচ্ছিল। ওর কথা শুনে তার উপর এমন কথা বলা হারিয়ে ফেলে। হা করে তাকিয়ে থাকা বন্ধ করো। আকাশ চমকে ওঠে। আমি? হ্যাঁ তুমি। আজ ট্রেলার দেখালাম, পুরো সিনেমা পরে, বুঝলে? আকাশের মুখটা আরো লাল হয়ে যায়। নদী এগিয়ে এসে খুব কাছ থেকে বলে, আফটার অল তুমি তো আমার জামাই। আকাশ নিঃশ্বাস আটকে রাখে। নদী হালকা হাসি দিয়ে অধরে অধর মিলিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আবার সরে আসে। আবার বলে, আর আমার লাজুক জামাইয়ের জন্য একটা আদর তো প্রাপ্যই। আকাশ চোখ বন্ধ করে ফেলে। নদী আবার এগিয়ে গিয়ে খুব আলতোভাবে কপালে একটা ছোঁয়া দেয়। সকালেরটা কেমন লেগেছিল? আকাশ ধীরে চোখ খুলে বলে, বলতে পারিনি। এটাই তো চাই জান, আমার আদুরে জামাই একটা। নদী আর কিছু না বলে নিজের মতো করে শোবার প্রস্তুতি নেয়। আকাশ এক মুহূর্ত তাকিয়ে থাকে, যেন কি করবে বুঝে উঠতে পারছে না। নদী আকাশের দিকে তাকিয়ে বলে, আসো তাড়াতাড়ি, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো এখন। আকাশ মনে মনে ভাবে, এই মানুষটা কতটা দুষ্টু, আবার কতটা যত্নশীল। রাতটা নিঃশব্দ। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। ছাদের সিঁড়ি দিয়ে খুব সাবধানে নেমে আসে রোদেলা আর রবিন। এই যে চল না এখনই, এত রাতে? পাগল নাকি? আমি আইসক্রিম খেতে চাই। এখন দোকান খোলা না থাকলে? প্লিজ। রবিন আর না করতে পারে না। আচ্ছা, কিন্তু চুপচাপ যাবে, কেউ যেন টের না পায়। রোদেলা আনন্দে লাফিয়ে ওঠে। ইয়েস। ফাঁকা রাস্তা, হলুদ স্ট্রিট লাইটের আলো পড়ে ছায়া লম্বা হয়ে গেছে। দুজন পাশাপাশি হাঁটে। মাঝে মাঝে রোদেলা পা দোলায়, মাঝে মাঝে কথা বলে। জানো, এই সময় রাস্তায় হাঁটতে আমার খুব ভালো লাগে। হুম। রোদেলা রবিনকে খাপছাড়া কথা বলতে দেখে মুখ ঘুরে আইসক্রিম খেতে থাকে। হঠাৎ এক ফোঁটা, তারপর আর এক ফোঁটা করে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে যায়। রবিন তাড়াতাড়ি রোদেলার হাত ধরে টেনে নিয়ে পাশের একটা বন্ধ দোকানের ছাউনির নিচে দুজন দাঁড়ায়। বৃষ্টি বাড়তে থাকে। রোদেলা বাইরে তাকিয়ে হঠাৎ বলে, আমি জানি। কোথায়? রোদেলা দৌড়ে বেরিয়ে যায় বৃষ্টির মধ্যে। এক মুহূর্তেই ভিজে যায়। ওড়নাটা ভারী হয়ে গায়ে লেপ্টে যায়। চুল ভিজে গাল ছুঁয়ে পড়ে। রোদেলা দুই হাত ছড়িয়ে দাঁড়ায়। রবিন, বৃষ্টিতে ভিজলে কেমন লাগে জানো? রবিন তাকিয়ে থাকে, চোখ সরাতে পারে না। রাস্তাটা জনমানব শূন্য, শুধু বৃষ্টি আর স্ট্রিট লাইট। রোদেলা হাসতে হাসতে বলে, বৃষ্টিতে ভিজলে মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায়। এসো না তুমিও, প্লিজ এসো। রবিন ধীরে ধীরে এগোয়। হাঁটতে হাঁটতে মনে করে এই মেয়েটাকে আজ যেন নতুন করে দেখছে। রাস্তায় দুজন মুখোমুখি দাঁড়ায়। বৃষ্টি পড়ছে টুপটাপ। রোদেলা নিঃশ্বাস নিতে নিতে তাকিয়ে আছে। বৃষ্টিতে ভেজার কারণে পুরো শরীর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। বুক ওঠানামা করছে বারবার। সেটা দেখে রবিন একটু ঢোক গেলে। তুই জানিস, তোর দিকে তাকালে আমার মাথা কাজ করে না। সে তো দেখছি। হালকা বাতাসে ওড়নাটা উড়ে আসে। রবিন আলতো করে ধরে দুজনের মাথার উপর তুলে দেয়। ওড়নার নিচে নরম নীরবতা। এই মুহূর্তটা আমি মনে রাখবো। আমিও। দুজন নিজেদের অধর জোড়া এক জায়গায় করে পাগলের মতো উষ্ণতা ছাড়াতে থাকে একে অপরের। রবিন রোদেলার কোমর ধরে দুই হাত দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে। দূরে কোথাও কুকুরের ডাক। জনমানব শূন্য রাস্তায় ঝুমঝুম বৃষ্টির মধ্যে দুজন মানুষ তাদের ভালোবাসা আদান প্রদান করতে থাকে। সকালবেলা দুজন একসাথে কলেজে যায়। আকাশ কিছু বই কালেক্ট করাতে এর জন্য লাইব্রেরির দিকে যাচ্ছিল।
হঠাৎ চোখে পড়ে নদী, কিন্তু একা নয়, রাকিবের পাশে দাঁড়িয়ে আছে। কলেজের এই দিকটা তুলনামূলক ফাঁকা। ক্লাস শেষ হয়ে গেছে, বেশিরভাগ স্টুডেন্ট বেরিয়ে পড়েছে। আকাশ বইগুলো নিয়েই বাইরে বের হবে ভাবছিল। আকাশ থেমে যায়, সামনে দেখতে পায় নদী আর রাকিবের দুজনের দূরত্ব খুব কম। আকাশের বুক ধক করে ওঠে। রাকিব নদীর দিকে ঝুঁকে পড়ে খুব ধীরে। নদী এক মুহূর্তের জন্য নড়ে না, কোনো প্রতিক্রিয়া দেখায় না। তারপর রাকিবের মুখ নদীর মুখের খুব কাছে চলে আসে। এই দূরত্ব থেকে ঠিক বোঝা যায় না, কিন্তু দেখতে মনে হয় যেন সে চুমু দিচ্ছে। আকাশের মাথার ভেতর যেন কিছু ভেঙে পড়ে। সে আর কিছু দেখতে পারে না। আকাশের হাত মুঠো হয়ে যায়। এতদিন তার মাথার ভেতর কথাগুলো একটার পর একটা আছড়ে পড়তে থাকে। ওর দুষ্টু কথা, ওর হাসি, ওর অধিকার দেখানো সব মিথ্যা। আকাশ রাগে হাত মুষ্টিবদ্ধ করে সেখান থেকে সরে যায়। অন্যদিকে নদীর কাজ আপাতত শেষ। বাড়ি যাওয়ার জন্য রওনা দিবে, সেজন্য ফোন বের করে আকাশকে কল দেয়। একবার দুইবার রিসিভ হয় না। নদী বেশ বিরক্ত হয়ে নিচে গাড়ির কাছে যায়। গিয়ে দেখে আকাশ চুপ করে বসে আছে গাড়িতে। নদী এসে রেগে বলে, এই যে আমার আদরের জামাই, আপনি ফোন ধরছেন না কেন? বউ ফেলে রেখে বাড়ি গিয়ে কি করবেন শুনি? এত তাড়া কিসের? আগে এসে বসে আছেন কেন? আকাশ কোনো উত্তর নেয় না। তা দেখে নদীর ভেতর হঠাৎ কেমন অস্থির বোধ হয়ে আসে। সে নরম কণ্ঠে বলে, আকাশ, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আকাশ নদীর দিকে তাকায়, চোখে এমন একটা দৃষ্টি যেটা নদী আগে কখনো দেখেনি। বিয়েটা করেছো কেন? পরিবারের সম্মান রক্ষার্থে আমার সাথে বিয়েটা করলে তখন? তাহলে তো নিজের ভালোবাসার মানুষটাকেই করতে পারতে। আমার মতো জুনিয়র একজনকে বিয়ে করার মানেটা কি? আর বিয়েটা যখন করেছো তখন নিজের প্রেমিকের থেকে দূরে থাকছো না কেন? এখন আমার সাথে এভাবে নাটক করছো কেন? ভালো বউ হওয়ার আসল কারণটা কি? আকাশের কথাগুলো নদীর বুকে যেন একসাথে আঘাত করে বসে। সে কয়েক সেকেন্ড কথা বলতে পারে না। চোখ দুটো ভিজে ওঠে, কিন্তু কাঁদে না। তুমি কি বলছো এসব আকাশ? তুমি কি বুঝতেও পারছো তুমি কি বলছো? আকাশ গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে থাকে, চোখ সামনে, কিন্তু দৃষ্টি কোথাও নেই। আমি কিছু বুঝতে চাই না। আমি যা দেখেছি সেটাই যথেষ্ট। নদী অবাক হয়ে তাকিয়ে থাকে। এই আকাশটা তার পরিচিত না। যে আকাশ একটু অভিমান দেখলেই মাথা নিচু করে ফেলতো, আজ সে চোখেও তাকাচ্ছে না। তুমি আমার কথা একবারও শুনবে না? শোনার মতো কিছু রেখেছো? এই কথাটা নদীর সব শক্তি কেড়ে নেয়। নদী কাঁপা হাতে দরজার হাতল ধরে। তুমি আমাকে এতটাই তুচ্ছ ভাবো? আকাশ কোনো উত্তর দেয় না। নদী গাড়িতে উঠে বসে তারপর জোরে বলে ওঠে, ড্রাইভ করো, বাসায় যাব আমি। কেন? আমি বলেছি বাসায় যাব, শুনতে পাওনি? এখানে কোনো নাটক বানাতে চাই না। আকাশ আর কিছু না বলে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। ওর ভালো লাগছে না, মাথা প্রচন্ড গরম হয়ে আছে। কখন কি করে বসে নিজেও জানে না। নদীর জানালার বাইরে তাকিয়ে থাকে, চোখে জমে থাকা জল নামতে দেয় না। আকাশ একবারও তার দিকে তাকায় না। নদীর মাথার ভেতরে হাজারটা প্রশ্ন। আমি কি এতই অবিশ্বাস্য? কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানতে চাইলো না? সামান্যতেই কি সব ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট? বাড়িতে পৌঁছেই আকাশ সোজা নিজের রুমে চলে যায়, পেছনে তাকায় না। নদী কিছুক্ষণ নিচেই দাঁড়িয়ে থাকে। আজ প্রথমবার সে নিজেকে এই বাড়িতে ভীষণ একা মনে হয়। সে ধীরে ধীরে নিজের রুমে যায়, খাটে বসে পড়ে। আকাশ রুমের কোথাও নেই, তার মানে ওয়াশরুমে আছে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। নদীর মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরতে থাকে। এই ভুল বুঝাবুঝি আমি ভাঙবো কিভাবে? সে জানে জোর করে কিছু বলা যাবে না। আকাশ এখন শোনার অবস্থায় নেই, প্রচন্ড রেগে আছে। কয়দিন পর থেকে তাদের পরীক্ষা শুরু হবে। এখন এগুলো নিয়ে সমাধান করতে বসলে আরো ঝামেলা সৃষ্টি হবে। তার থেকে কিছুদিনের জন্য চুপ থাকাই শ্রেয়। কিছুক্ষণ পর নদী নিচে নামে। রোদেলাকে ড্রয়িং রুমে বসে ফোন টিপতে থাকে। রোদেলা। রোদেলা তাকায়। নদীর মুখ দেখে বুঝে যায় কিছু একটা হয়েছে। ভাবি, কি হয়েছে? মনটা খুব খারাপ, একটু বাইরে ঘুরে আসলে ভালো লাগতো। ভাইয়াকে বলেছো? না। রোদেলা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, রবিনকেও ডাকো, 4 জন গেলে একটু হালকা হবে। ডাকো, আর তোমার ভাইকেও তুমি বলবা। এটা বলবা না যে আমি তোমাকে বলেছি।
রোদেলা আর কিছু বলে না, শুধু মাথা নাড়িয়ে আচ্ছা জানায়। রোদেলা ফোন হাতে উঠে দাঁড়ায়, মুখে স্বাভাবিক ভাব রাখার চেষ্টা করলেও ভিতরে ভিতরে সে বুঝে গেছে বিষয়টা সাধারণ কিছু না, দুইজনের মধ্যে কিছু একটা হয়েছে হয়তো। সে প্রথমে রবিনকে কল দেয়। হ্যাঁ বলো। আজ একটু বাইরে ঘুরতে যাবি? ভাবির মন খারাপ। আপুর আবার কি হলো? আচ্ছা আমি আসছি রেডি হয়ে। রোদেলা ফোন কেটে দেয়, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রোদেলা আকাশের রুমের সামনে দাঁড়িয়ে হালকা করে নক করে। ভাইয়া? ভেতর থেকে কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর দরজা খোলে। আকাশের চোখ লালচে, মুখ ক্লান্ত। কি? ভাবির মনটা ভালো না, একটু বাইরে গেলে ভালো হতো না? তুমি যাবে? আকাশ চোখ সরিয়ে নেয়, একটু থেমে বলে, তোরা যা। তুমি না গেলে ভাবি যাবে না। এত নাটক কেন করছে নদী আকাশ বুঝতে পারছে না। সে দাঁতে দাঁত চেপে বলে। ঠিক আছে, যাওয়ার কথা বলো। রোদেলা হালকা নিঃশ্বাস ছাড়ে। কিছুক্ষণের মধ্যে রবিন চলে আসে। চারজন একসাথে বের হয়। গাড়ির ভেতরের পরিবেশ অদ্ভুত। রবিন আর রোদেলা পেছনের সিটে, আকাশ ড্রাইভ করছে। নদীর সামনের সিটে, কিন্তু জানালার দিকে মুখ করে। দুইজনের ভাব সব দেখে ওরা বেশ ভালোই বুঝতে পারছে ঝামেলা বেশ ভালো রকমের হয়েছে। কথা বলার চেষ্টা করে রোদেলা। আজ আবহাওয়াটা ভালো না? রবিন সঙ্গে সঙ্গে বলে। হ্যাঁ গরমটা একটু কম। কিন্তু সামনে কোনো সাড়া নেই। নদী চুপ, আকাশ চুপ। একটা খোলা জায়গায় গাড়ি থামে। হালকা বাতাস, লোকজন আছে, কিন্তু খুব ভিড় না। রোদেলা আর রবিন একটু দূরে হাঁটতে চলে যায় ইচ্ছে করেই। পেছনে থাকে আকাশ আর নদী। নদী আর চুপ থাকতে পারে না। আকাশ, আকাশ থামে না। নদী হাঁটতে হাঁটতে পাশে এসে দাঁড়ায়। আকাশ একটা কথা বলবো? বলতে চাইলে আগেই বলতে। আমি শুধু চাই তুমি আমার কথা শোনো। আকাশ থেমে যায়, কিন্তু তাকাই না। শুনে কি লাভ? চোখ যা দেখেছে সেটাই সত্য। এই কথাই নদীর গলা আটকে আসে। চোখ সবসময় সত্য বলে না আকাশ। আকাশ হেসে ওঠে, কঠিন হাসি। তাহলে আমার চোখ মিথ্যে? তুমি যেটা দেখছো। আকাশ মাঝখানে থামিয়ে দেয়। ব্যাখ্যা দিও না, আমি আর শুনতে চাই না। নদী কষ্ট চেপে বলে। তুমি কি একবারও ভাবোনি আমি কেন এমন করব? আকাশ এবার তাকায়, চোখে সন্দেহ। অনেকগুলো অপশন থাকলে মানুষ অনেক কিছুই করে। এই কথাটা নদীকে স্তব্ধ করে দেয়। আকাশের মুখ থেকে এমন কিছু শুনবে আশা করিনি। তুমি আমাকে চরিত্রহীন ভাবছো? আকাশ চুপ থাকে। এই চুপটাই উত্তর ধরে নেয় নদী। নদীর চোখে জল জমে ওঠে। আমি তোমার স্ত্রী আকাশ। সেটাই সবচেয়ে কষ্টের। এই কথার পর নদী আর কিছু বলে না। সে ধীরে ধীরে সরে যায়, মাথা শূন্য হয়ে আছে। নদী ধীরে ধীরে সরে যেতেই আকাশ আর পিছনে তাকায় না। দুইজনের মাঝখানে যেন অদৃশ্য একটা দেওয়াল দাঁড়িয়ে গেছে। একটু দূরে দাঁড়িয়ে থাকা রোদেলা আর রবিন সবকিছু দেখছিল। ওদের কথা শোনেনি ঠিকই, কিন্তু মুখের ভাষা, শরীরের ভঙ্গি সব মিলিয়ে বোঝা কঠিন ছিল না। ঝামেলাটা বেশ ভালোই লেগেছে দুইজনের। রোদেলা হালকা করে নিঃশ্বাস ছাড়ে। রবিনের দিকে তাকিয়ে বলে। রবিন, ব্যাপারটা নর্মাল না রে। রবিন ভ্রু কুচকে তাকায়। দেখছি দুজনের মুখটা বেহাল অবস্থা। নতুন বিয়ে হয়েছে কদিন হলো, এই সময় তো মানুষ ঘুরে বেড়ায়, হাসে, একটু রোম্যান্স করে, আর এরা আবার ঝামেলার ভেতর ঢুকে গেছে কেমনে? হয়তো কোনো জিনিস নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি হলে সবচেয়ে খারাপ জিনিসটা হয় কি জানিস? কেউ কারো কথা শুনতে চায় না। রোদেলা আকাশ আর নদীর দিকে তাকায়। নদী তখন ধীরে ধীরে হেঁটে একটা বেঞ্চের দিকে চলে গেছে, বসে পড়েছে। আকাশ কোথায় গেছে চোখে পড়ে না। আল্লাহ জানে কি হয়েছে দুটার মধ্যে, যাই হোক তাড়াতাড়ি যেন মিটে যায়, আল্লাহ আল্লাহ করে। রোদেলা আর কিছু বলে না। হঠাৎ করে রবিনের হাতটা শক্ত করে ধরে। তাহলে আমরা একটু এদিক দিয়ে ঘুরে আসি, ওদের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। রবিন মাথা নেড়ে সম্মতি দেয়। হ্যাঁ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সময় লাগবে কিন্তু ঠিক হবে। দুইজন পাশাপাশি হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর রোদেলা আবার বলে। আপু কিন্তু ভেতরে ভেতরে খুব শক্ত দেখালেও আসলে খুব সেন্সিটিভ। জানি, চোখে জল দেখলাম কিন্তু কাঁদলো না। ভাইয়াকে এমনটা আগে দেখিনি, কতটা রাগী। রবিন কিছু বলে না, শুধু হাঁটতে থাকে। কিছুক্ষণ পর দুইজন ঘুরে ফিরে আসে। দূর থেকেই দেখা যায় নদী একা একটা বেঞ্চে বসে আছে, পিঠ সোজা, কিন্তু মুখে ক্লান্তি, চোখ কোথায় যেন আটকে আছে।
কিন্তু আসলে কিছুই দেখছে না। রোদেলা দ্রুত এগিয়ে যায়। ভাবি, নদী চমকে ওঠে, তাকায়, হালকা হাসার চেষ্টা করে। বলো। ভাইয়া কোথায়? নদী কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তোমার ভাইয়া বাসায় চলে গেছে। রোদেলা অবাক, সে রবিনের দিকে তাকালো। রবিন অবাক হয়ে গেছে। হঠাৎ? ভালো লাগছিল না, আমি বললাম তুমি আর রবিন এলে আমি তোমাদের সাথে যাব, এখানেই থাকি। রোদেলা নদীর মুখের দিকে তাকিয়ে থাকে। এই শান্ত মুখটার নিচে কতটা ভাঙন লুকানো সে বুঝতে পারে। তুমি ঠিক আছো? নদী একটু হাসে। ঠিক না, কিন্তু থাকবো। আপু, চাইলে এখনই বাসায় যাই। না, একটু বসতে দে। তিনজন চুপচাপ বসে থাকে, কেউ কিছু বলে না, কিন্তু সবার মাথার ভেতর আলাদা আলাদা চিন্তা। নদী মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে ভাবছে। যে মানুষটাকে আমি সব থেকে বেশি চেয়েছি, আজ সে আমাকে বিশ্বাস করলো না কেন? হালকা বাতাস বইতে থাকে, সন্ধ্যার আলো ধীরে ধীরে গাঢ় হয়। সেদিন সন্ধ্যার পর থেকে নদী আর আকাশের সংসারে অদ্ভুত এক নীরবতা নেমে আসে। কথা কমে যাওয়া, চোখ এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া মুখ না খোলা। আকাশ সেদিন রাতে বাড়ি ফেরে আর নদীর দিকে তাকায়নি। নদীও কিছু বলেনি। একই ঘরে একই বিছানায়, কিন্তু দুজনের মাঝখানে যেন মাইলের পর মাইল দূরত্ব। সময় গড়াতে থাকে, পরের দিনগুলো খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে দুইজন। সকাল হয়, নদী নামাজ পড়ে পড়ার টেবিলে বসে, আকাশও নিজের মতো করে পড়তে বসে। দুইজনেরই পরীক্ষার সামনে, কিন্তু পড়াশোনার চাপের চেয়েও বড় চাপ একজন আরেকজনকে এড়িয়ে যাওয়ার কষ্ট। নদী নিজের পড়ায় ডুবে যায়, নোট বানায়, হেডফোন কানে দিয়ে পড়ে, নিজেকে বোঝায় নিজের পায়ে দাঁড়াতে হবে, কাউকে দরকার নেই। অন্যদিকে আকাশ, সে আরো বেশি কঠোর হয়ে ওঠে। রাত জেগে পড়ে, নিজেকে ব্যস্ত রাখে যেন ভাবার সময় না পায়। কিন্তু কিছু বিষয় পড়া যায় না, বিশ্বাস ভাঙার ব্যথা। সুমিতা চৌধুরী প্রথম খেয়াল করেন। একদিন দুপুরে তিনি নদীকে ডাকেন। মা, আকাশ খাবে না? নদী মাথা নিচু করে বলে, আমি জানি না আম্মু। এই আমি জানি না কথাটা সুমিতার বুকের ভিতর কেমন যেন খচখচ করে। এরপর একদিন আশিক চৌধুরী বলেন, আকাশ আজকাল খুব চুপচাপ, আগে তো পড়ার মাঝেও গল্প করতো। আর নদীটাও কেমন যেন আলাদা হয়ে গেছে। দুজন চোখাচোখি তাকান, কেউ কিছু বলে না, কিন্তু প্রশ্নটা ভাসে ওদের মধ্যে কি কিছু হয়েছে। অন্যদিকে নদী কাউকে কিছু বলে না, রাতে শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবে। আমি কি সত্যি ভুল করেছি? আমার কথা সম্পূর্ণ না শুনেই আসল বিষয়টা কি না দেখেই খুব সহজেই চরিত্রহীন বলে আমাকে। প্রচুর কান্না আসে ওর, কিন্তু কাঁদে না, কারণ কেউ দেখার নেই। আকাশের রাগ এখন অবহেলায় পরিণত হয়েছে। নদী কথা বললে সে ছোট উত্তর দেয়, নদী পাশে বসলে সে উঠে যায়, নিজেকে বোঝায়। আমি ভুল দেখিনি, আমি ভুল হই না। কিন্তু রাত গভীর হলে একটা প্রশ্ন তার মাথায় আসে। যদি যদি আমি ভুল হয়ে থাকি? সে প্রশ্নটা সঙ্গে সঙ্গে দমিয়ে দেয়। পরীক্ষার দিনগুলো আসে, দুজন একসাথে বের হয়, কিন্তু কথা বলে না। একই গাড়িতে বসে, কিন্তু জানালার দিকে মুখ করে। এক রাতে আশিক চৌধুরী সুমিতাকে বলেন, তোমার কি মনে হচ্ছে ওদের মধ্যে ঝামেলা চলছে? সুমিতা দীর্ঘশ্বাস ফেলেন। মনে হচ্ছে নতুন বিয়ে, এমন হওয়ারই কথা না। আমরা কি তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে ফেললাম? এই প্রশ্নটা সুমিতার চোখ ভিজিয়ে দেয়। নদী খুব ভদ্র মেয়ে, আর আকাশ, ও তো খুবই শান্ত। কাজ করা যাক, দুইজনের পরীক্ষা তো প্রায় শেষ, আর একটা বাকি আছে। ওদের হানিমুনের ব্যবস্থা করে ফেলি, টিকিট রেডি করি, ওদেরকে সারপ্রাইজ দেওয়ার হবে। আর দুজন একসাথে থাকলে কিছুদিন সময় কাটালে আলাদাভাবে ওদের মধ্যে ঝামেলাও ঠিক হয়ে যাইতে পারে। ঠিক বলেছে, একটাই করা হোক, তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলো। ঘরের জানালা দিয়ে ঢুকে পড়া রোদ নদীর চোখে লাগতেই সে চোখ মেলে তাকালো। আলোটা তীব্র নয়, তবু চোখে লাগে। কিছুক্ষণ চুপচাপ ছাদের দিকে তাকিয়ে রইল। সাদা রঙের ছাদ, একঘেয়ে, কোনো দাগ নেই, কোনো নকশা নেই, ঠিক তার মনের মতোই ফাঁকা। পাশে শুয়ে থাকা মানুষটাকে দেখলো না, দেখার সাহস হয় না এখন আর। আকাশ আগেই উঠে গেছে। এই আগেই উঠে গেছে ব্যাপারটা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যেন একসাথে ঘুমানোটা কেবল অভ্যেস, সম্পর্ক নয়। নদী ধীরে ধীরে উঠে বসে, শরীরটা ভারী লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকায়। আগের নদীটা আর নেই, চোখের নিচে হালকা কালচে ছাপ, ঠোঁটে হাসি নেই, শুধু দায়িত্ববোধের একটা মুখোশ।
ঠিক তখনই দরজায় টোকা। ভাবি ভাবি উঠছো? নদী দরজা খুলতেই রোদেলা প্রায় লাফিয়ে ঢুকে পড়ে। ভাবি জানো কি হয়েছে? কি হয়েছে? মৃদু হেসে বলে, হাসিটা চেষ্টা করে বানানো, নিজের কাছেই ধরা পড়ে। তোমরা হানিমুনে যাচ্ছো? নদীর বুকের ভেতর কেমন যেন মোচড় দেয়। হঠাৎ করে শ্বাসটা আটকে আসে। সে রোদেলার দিকে তাকায়, তারপর নদীর দিকে। দুজনের চোখ মেলে না। কি? ঠিক তখনই আকাশ ঘরে ঢোকে, তার চোখেও বিস্ময়। রোদেলা বলে, বাবা কাল রাতেই টিকিট কেটে ফেলেছে, আজ সন্ধ্যায় বের হবে। আহ ভাবি, তোমরা কত লাকি। নদী আর আকাশ দুজনেই চুপ। এই চুপ থাকাটাই যেন বদলে দেয়। তারা কেউই লাকি নয়। ডাইনিং টেবিলে সবাই বসে। সুমিতা চৌধুরীর চোখে আজ অদ্ভুত উজ্জ্বলতা। আকাশ নদী সব প্রস্তুত তো? আম্মু, আমরা আশিক চৌধুরী মাঝখানে বলে ওঠেন, কোনো কিন্তু না, নতুন বিয়ে, পরীক্ষাও শেষ, এটাই ঠিক সময় নিজেরা একটু বাইরে ঘুরে আসার, একে অপরকে সময় দেওয়ার। নদী চোখ নামিয়ে রাখে। সে জানে না বলার জায়গা তার নেই। পরিবারের সকলের হাসি খুশি মুখটা সে খারাপ করতে চায় না। সুমিতা নদীর হাত চেপে ধরে বলেন, মা, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দরকার। নদী প্রথমে অবাক হয়, তারপর বুঝে একই বাড়িতে থাকতে গেলে নিজেদের মধ্যে ঝামেলা যতই লুকানোর চেষ্টা করা হোক, বড়দের কাছ থেকে লুকানো যায় না কোনো কিছু। সে শুধু মাথা নাড়ে। সে জানে না সব ঠিক হবে নাকি আরো ভাঙবে। বিকেলে দুজনে সাজেক যাওয়ার জন্য রওনা হয়। গাড়ি ড্রাইভ করছে ড্রাইভার। গাড়িতে উঠতে উঠতে আকাশ আর নদীর একই সিটে বসে, কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রেখে নদী জানালার বাইরে তাকিয়ে থাকে। সুমিতা চৌধুরী ও নাবিলা চৌধুরীর সাথে কথা বলছে। আকাশ ফোনে চোখ রাখে, কিছুই দেখে না। রোদেলা পেছন থেকে বলে, ভাইয়া ছবি তুলবো। আকাশ মনের কথা ফেলতে পারে না। এখন না বললে ফাজলামো শুরু করবে সবাই। এখানে আছে কোন সিন ক্রিয়েট করতে চায় না ও, তাই বাধ্য হয়ে হেসে মাথা ঘোরায়। নদীও হাসে। ছবিতে তারা নিখুঁত দম্পতি, বাস্তবে দুজনেই ভাঙা। পুরোটা রাস্তা নিস্তব্ধের মধ্যে কেটেছে দুইজন দুইজনের মতো। কেউ কারোর সাথে কথা বলেনি। হোটেলের সামনে গাড়ি থামতেই ঠান্ডা হাওয়া এসে লাগে। নদী শালটা টেনে নেয়, আস্তে আস্তে শীত পড়া শুরু হয়েছে। আকাশ ব্যাগ নামাতে গিয়ে হঠাৎ নদীর হাত ছুঁয়ে ফেলে। এক মুহূর্ত থেমে যায় দুজনেই। কেউ কিছু বলে না। রুমে ঢুকে দরজা বন্ধ হতেই অস্বস্তি আরো গাঢ় হয়। দুজন দুই পাশে বসে। আকাশ বলে, তুমি আগে ফ্রেশ হয়ে নাও। নদী মাথা নেড়ে বাথরুমে ঢোকে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখ ভিজে আসে। এই কি হানিমুন? দুইজনেই ফ্রেশ হয়ে নিচে আসে। ডিনারে তারা পাশাপাশি বসে। খাবার আসে কিন্তু রুচি নেই। আকাশ বলে, খাচ্ছ না কেন? খিদে নেই। এই সংক্ষিপ্ত কথোপকথনেই শেষ। আকাশ আর কিছু বলে না, নিজের মতো কোনো রকম খায়। উঠে রুমে চলে আসে। রাতে লাইট নিভে গেলে দুজন দুই পাশে শুয়ে থাকে। মাঝখানে যেন একটা মহাসাগর। আকাশ চোখ বন্ধ করে, কিন্তু ঘুম আসে না। একটা প্রশ্ন মাথার ভেতর বারবার ঘোরে। আমি কি ভুল করেছি? রোদেলা সকাল থেকেই খুশি ছিল। আজ রবিনের সঙ্গে পার্কে ঘুরতে যাওয়ার কথা। রোদেলা হালকা সবুজ শাড়ি পরেছে, সুন্দর করে খোপা বেঁধেছে। আজ ছোট্ট একজোড়া কানের দুল পরেছে সাথে, আর হাতে ছোট্ট ব্যাগ। পার্কে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে রবিনকে দেখলো। রবিনের কাঁধে ব্যাগ, হাতে চকলেটের বাক্স। রোদেলা হাসলো। তুমি কি চকলেট আনছো? রবিন মাথা হেলিয়ে বলল, আনেছি, তবে তুমি যদি একটু ধৈর্য ধরো। দুজন হাঁটতে হাঁটতে গাছের ছায়ায় এসে বসলো। রবিন চকলেট খুলে রোদেলার হাতে দিল। রোদেলা বসে পা দুলে দুলে চকলেট খেতে লাগলো। মাঝে সাঝে দু একটা মোড় রবিনকেও দিচ্ছে, আর বকর বকর করে এক ধারে গল্প করতেই আছে। ঠিক সেই সময় পার্কের অন্য দিক থেকে একটি মেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। সে রবিনের পাশে এসে দাঁড়ালো। হ্যালো। মেয়েটি বলল, কিন্তু রবিন সরাসরি তাকায়নি, শুধু মাথা হেলালো। রোদেলা সেটা লক্ষ্য করলো। মেয়েটি আরো কাছাকাছি এলো, যেন রবিনের মনোযোগ আকর্ষণ করতে চায়। আপনার সাথে কিছু কথা ছিল, অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছি, ওখানে দাঁড়িয়েছিলেন। যে আমাকে কি বলবেন বলেন। বিরক্তির সাথে রবিন মেয়েটিকে জিজ্ঞেস করলো। রোদেলার চোখে ক্ষোভ দেখা দিল। রবিন মেয়েটার সাথে কথা বলল কেন? মেয়েটির গায়ে লাগা ভাব রোদেলার একটুও পছন্দ হলো না। এক মুহূর্তের জন্য চুপ রইল, কিন্তু তারপর সরাসরি মেয়েটির দিকে গিয়ে বলল,
তুমি কি বলবা আমাকে বলো, আমি ওর বউ। মেয়েটি মুখ চুপসে গেল। এইটুকু একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, বিষয়টাতে পাত্তা দিল না। নিজেকে একটু সংযত করে হেসে বলল, আমি শুধু কথা বলছি, তোমাকে তো জিজ্ঞেস করিনি। করেছি তো ওনাকে, তুমি উত্তর দিচ্ছ কেন? রোদেলা আর ধৈর্য ধরল না। তো আমার জামাইয়ের দিকে তাকিয়েছো, তারপর ঢং ঢং করতে করতে এখানে ভাব জমাতে এসেছো। এখন আবার আমার মুখের উপরে কথা বলছে, বেহায়া মেয়ে মানুষ। আজকে তোমার মজা দেখাচ্ছি আমি। আর কোনোদিন কারো জামাইয়ের দিকে চোখ যাবে না, এমন শিক্ষা দিব। রোদেলা, এটা দরকার নেই। আসলেই আমার যেতে হবে, চলো রোদেলা। কিন্তু রোদেলা তার কথা শুনল না। মেয়েটির সঙ্গে ঝগড়া শুরু হলো। চারপাশের মানুষ দৌড়ে এলো। রবিন রোদেলাকে থামানোর চেষ্টা করছে, এ তোর সাথে পেরে উঠছে না। গায়ের উপর মনে হচ্ছে কি ভর করেছে ওর। অন্যদিকে কেউ কেউ ফোনে ছবি তুলতে লাগলো। রোদেলা হঠাৎ কাচের স্প্রাইটের বোতল তুলে মেয়েটির মাথায় বাড়ি মেরে দিল। মেয়েটি চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। জনসমাগম আরো বাড়ল। কিছু সময়ের মধ্যে পুলিশ এসে পড়ল। রোদেলা ধরে নিয়ে যাওয়া হলো আর রবিন সাথে চলে এলো। পুলিশ স্টেশনে ওরা তিনজন বসে আছে। মেয়েটি মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়েছে। খুব বেশি একটা আঘাত পায়নি আল্লাহর রহমতে। একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করলো, তুমি এমন করছো কেন? আমার জামাইয়ের দিকে খারাপ ইঙ্গিত দিয়েছে, আমি তাকে শাস্তি দিলাম। আপনার বউয়ের দিকে কেউ খারাপ ইঙ্গিত দিলে আপনি কি ছেড়ে দিতেন নাকি? অফিসারের চোখ গোল হয়ে গেল রসগোল্লার মতো। বলে কি এই মেয়ে কিছুক্ষণ চুপচাপ রইল। রবিন পাশ থেকে রোদেলাকে মুখ চুপ করতে বলছে, কিন্তু রোদেলা কথা বন্ধ করলো না। অফিসার অবাক হয়ে বলল, তোমার বয়স কত? তোমার জামাই কে? পাশে দেখতে পাচ্ছেন, এটা আমার জামাই। আর এমনিতেও এখন না, তবে কয়েকদিন পর পার্মানেন্ট জামাই হয়ে যাবে। ঠিক করে রেখেছি। বয়স হলে বিয়ে করে ফট করে বাচ্চা ডাউনলোড করে নিব দুজন মিলে। রবিন নিজের কপালে হাত দিল। কার পাল্লায় পড়েছি আমি? পুলিশ অফিসার রোদেলার কথা শুনে অবাকের পর অবাক হচ্ছে। অলরেডি অভিভাবক ডাকা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সুমিতা চৌধুরী ও আশিক চৌধুরী আর নাবিলা বেগম, নাহিদা নমো উপস্থিত হলো। পুলিশ তাদের কথা শুনে সবকিছু সামলালো। সুমিতা চৌধুরী রোদেলাকে ঠাস ঠাস করে সবাইকে থাপ্পড় মেরে দিল। নাবিলা বেগম তাকে আটকিয়ে রোদেলাকে আগলে নিল। রোদেলা কেঁদে উঠল। রবিন রোদেলার দিকে তাকিয়ে আছে, কি করবে মেয়েকে নিয়ে বুঝে পাচ্ছে না। এইটুকু বয়সে এত পাকনা কোনো কথাই শোনে না। হতাশার একটা নিঃশ্বাস ফেললো। পরদিন সকালে পাহাড়ি ট্রেইলে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়। দুজন সকাল সকাল উঠে ফ্রেশ হয়। নদীর সাদা কুর্তি পরে বেরোয়। আকাশ এক মুহূর্ত থেমে তাকিয়ে থাকে। এই নদীটিই তাকে একদিন চোখে হারিয়েছিল। আমি যেন তাকে শুয়ে দিই কত তালবাহানা সেজন্য। আর এখন এই নদীটাকেই সে এখন প্রতিদিন নিজের পাশে দেখেও ছুতে পারে না। দুইজন একসাথে বের হয়ে যায়, পাশাপাশি যাচ্ছে। নদী কিছু বলে না, চুপচাপ হাঁটে। ট্রেইলের পথ সরু, দুপাশে গভীর খাদ। নিচে তাকালে মাথা ঘুরে যায়। নদী একটু অন্যমনস্ক হয়ে পাশের পাহাড়ের দৃশ্য দেখতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ নদীর পা পিছলে যায়। একটা ক্ষুদ্র শব্দ, কিন্তু বিপদের জন্য যথেষ্ট। আকাশ মুহূর্তও দেরি করে না, হাত বাড়িয়ে ধরে ফেলে নদীর কবজি। দুজন থেমে যায়। 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড। চোখে চোখ পড়ে। কথা নেই, অভিযোগ নেই, শুধু জমে থাকা অগণিত প্রশ্ন। নদীর চোখে ভয় নেই, আছে দূরত্ব। সে আস্তে করে হাত ছাড়িয়ে নেয়। আমি ঠিক আছি। আকাশের হাতটা শূন্যে ঝুলে থাকে। নদীতে পড়ে এসেছি দেখে ওর ভিতরে ধপ করে উঠেছিল। এই সামান্য দূরত্ব, এই হাত ছাড়িয়ে নেওয়া যেন ভবিষ্যতের সব ভাঙনের আগাম বার্তা। দুপুরের দিকে কুয়াশা আরো ঘন হয়ে আসে। গাইড ভুল পথে নিয়ে যায় দলটাকে। এক পর্যায়ে পথ ভাগ হয়ে যায়। আকাশ অন্যদিকে চলে যায়। দুজন দূরত্ব নিয়ে হাঁটছিল, তাই নদী ভাবে একটু সামনে গেলেই আবার দেখা হবে। এই পাহাড়ে দূরত্বকে কখনো গুরুত্ব দিতে নেই, কিন্তু নদী দেয়। সে এগোয়। হঠাৎ মাটির নিচে কেমন অস্বাভাবিক শব্দ। এক মুহূর্তের জন্যে সব থেমে যায়। তারপর ধস, পাহাড়ি রাস্তার একটা অংশ ভেঙে পড়ে। নদীর মুখ থেকে বেরিয়ে আসে একটি তীব্র চিৎকার। আকাশ, শব্দটা বাতাসে ছড়িয়ে পড়ে, কুয়াশায় ভেঙে যায়। আকাশ হঠাৎ থেমে যায়। কিছু একটা ভুল হয়েছে। এই অনুভূতিটা বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে পড়ে। সে ঘুরে তাকায়। নদী নেই, শুধু পড়ে থাকা ব্যাগ, চেইন আধ খোলা। সাদা ওড়নাটা কাদায় লুটিয়ে আছে, রক্তের দাগ হালকা। আকাশের বুকের ভেতরটা ফেটে যায়। নদী,
চিৎকারটা পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসে, কোনো উত্তর নেই। সে দৌড়ে যায়, হাঁটু গেড়ে বসে পড়ে, হাত কাঁপতে থাকে। নদী প্লিজ। কুয়াশা চারপাশ ঘিরে ধরে, দূরের সব শব্দ গিলে ফেলে। এই প্রথম আকাশ বুঝতে পারে রাগ নয়, অভিমান নয়, হারানোর ভয় সবচেয়ে ভয়ঙ্কর। নদী নেই, কুয়াশা সব ঢেকে দেয়। হোটেল কর্তৃপক্ষ, গাইড, স্থানীয় লোক সবাই জড়ো হয়। কেউ বলছে পাহাড়ের নিচে নেমে গেছে, কেউ বলছে জঙ্গলের দিকে। আকাশ এক মুহূর্ত বসে থাকতে পারে না, সে নিজেই জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করে, পেছন থেকে কেউ চিৎকার করে, স্যার একা যাবেন না। কিন্তু আকাশ শোনে না। শোনার মতো কোনো জায়গা তার মাথার ভেতর আর খালি নেই। সেখানে শুধু একটা কথাই ঘুরছে, আমি যদি তাকে অবহেলা না করতাম, আমি যদি একটা কথাও জিজ্ঞেস করতাম, দুইজন একসাথে থাকতাম, এমন কিছু হতোই না। তার বুকের ভেতর অপরাধ বোধটা এমন ভাবে চেপে বসেছে, মনে হচ্ছে শ্বাস নিলেই বুক ফেটে যাবে। প্রতিটি নিঃশ্বাসে নদীর মুখটা ভেসে উঠছে। আকাশ হঠাৎ দৌড়তে শুরু করে। চারপাশে শুধু গাছ আর গাছ। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ছেঁড়া ছেঁড়া হয়ে পড়ছে। গলা ফাটিয়ে চিৎকার দেয়। নদী, নদী কোথায় তুমি? শব্দটা জঙ্গলের ভেতর ঘুরে ফিরে আসে। নিজের কণ্ঠস্বর নিজেই তাকে ভয় পাইয়ে দেয়। হঠাৎ চোখ ঝাপসা হয়ে আসে। আকাশ একটা গাছের গুঁড়িতে হাত রেখে দাঁড়ায়, বুক হাঁপাচ্ছে। আমি একা ছাড়লাম, সব ভুল আমার। এই কথাটা যতবার মাথায় আসে ততবার মনে হয় কেউ ভেতর থেকে ছুরি চালাচ্ছে। অন্যদিকে নদীর জ্ঞান ফিরে, সে নিজেকে পায় একটা অচেনা এক জায়গায়। প্রথমে সে বুঝতেই পারে না সে কোথায়। মাথার ভেতর যেন কেউ ঢোল বাজাচ্ছে। চোখ খুলতেই আলো ঝাপসা হয়ে যায়, মাথা ঘুরে ওঠে। পা নড়াতে গেলে হঠাৎ তীব্র যন্ত্রণা ছুটে আসে। সে শ্বাস চেপে যায়, দাঁত কামড়ে ধরে। নিজেকে দেখে একটা ঢালু জায়গায় পড়ে আছে সে। জায়গাটা যেন পাহাড়ের পেটের ভেতর। একদিকে মাটির দেওয়াল, অন্যদিকে নেমে যাওয়া খাড়া ঢাল। চারপাশে লতা পাতা, ভেজা মাটি আর ভাঙা ডাল। ওপরে তাকালে দেখা যায় গাছের ডালপালা জালের মতো ছড়িয়ে আছে। সূর্যের আলো খুব অল্প ঢুকছে। কপাল ফেটে রক্ত জমাট বেঁধেছে। চুলে রক্ত শুকিয়ে শক্ত হয়ে গেছে। পা মুচকে গেছে, নড়ানোর উপায় নেই। নদী ঠোঁট কাঁপিয়ে ডাকে, আকাশ। সে চোখ বন্ধ করে আবার খোলে। ভয় আসে, বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে যায়। কিন্তু ভয়কে ছাপিয়ে আসে আর একটা অনুভূতি, অভিমান। পরের মুহূর্তে আকাশের প্রতি ভীষণ পরিমাণে অভিমান যেভাবে ওঠে। আমি মরে গেলেও কি তুমি বুঝবে আমি নির্দোষ ছিলাম? চোখ ভিজে আসে, কিন্তু কান্না বের হয় না। সন্ধ্যা নামতে শুরু করেছে। জঙ্গলের রং বদলে যাচ্ছে। সবুজ ধীরে ধীরে কালচে হয়ে উঠছে। ছায়াগুলো লম্বা হয়ে গাছের গোড়ায় জমে আছে। পাখিরা ডাকছে, অচেনা কর্কশ ডাক। আকাশ তখনও ঘুরছে উন্মাদের মতো। হাত কেটে গেছে, রক্ত শুকিয়ে কালচে দাগ হয়ে আছে। পা ব্যথায় অবশ, কিন্তু সে থামে না। নদী, আমি এখানে আছি, শুনতে পাচ্ছ? আমি তোমাকে কোনোদিন একা ছাড়বো না। নদী প্লিজ, একবার দেখা দাও। হঠাৎ দূরে খুব ক্ষীণ একটা শব্দ, পাতার ফাঁক দিয়ে যেন কেউ নাম ধরে ডাকছে। আকাশ। আকাশ থমকে যায়। এই একটুখানি শব্দ, তার পুরো শরীরের রক্ত যেন একসাথে ছুটে যায়। সে দৌড়ে দেয় শব্দের দিকে। ঢালুতে পা পিছলে যায়, কাটায় জামা ছিঁড়ে যায়। কিন্তু সে থামে না। হঠাৎ তার চোখ পড়ে ঝোপের আড়ালে একটু ফাঁকা জায়গা। নিচে নেমে যাওয়া মাটির ভাঙন। সে নিচে তাকায়, নদী পড়ে আছে সেখানে, অর্ধচেতন, চোখ আধ খোলা, শরীর নিস্তেজ নিয়ে। আকাশের বুক কেঁপে ওঠে। নদী। সে ঢালু বেয়ে নেমে আসে। হাঁটুতে আঘাত লাগে, কিন্তু সে টেরও পায় না। ছুটে এসে নদীকে কোলে তুলে নেয়। হাত কাঁপছে, নদীর শরীর ঠান্ডা। নদীর চোখ একটু খুলে আকাশ উন্মাদের মতো নদীর পুরো মুখে চুমু খেতে শুরু করে। নদী আকাশের মুখ দেখে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে চোখের কোণ দিয়ে। তুমি এখন এসেছো? আকাশের বুক ফেটে যায়। আমি দেরি করে ফেলেছি। আমি কথা আর এগোই না। কথা বলার অধিকার সে হারিয়েছে। এটাই মনে হয়। নদী চোখ বন্ধ করে নেয়। আকাশ তাকে শক্ত করে ধরে। আকাশ আর নদী পথ খোঁজার চেষ্টা করে, কিন্তু ফেরার পথ খুঁজতে গিয়ে তারা আরো গভীরে ঢুকে পড়ে। আস্তে আস্তে রাত নেমে আসে। চারপাশে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, দূরের কোনো অজানা প্রাণীর আওয়াজ। ফোনে নেটওয়ার্ক নেই। নদীর শরীর আর পেরে উঠছে না। আর কিছুক্ষণের মধ্যে আবার অজ্ঞান হয়ে যাবে। আকাশের অবস্থাও ভালো না।
নদী আর হাঁটতে পারছে না। আকাশ কোনো কথা না বলে তাকে কাঁধে তুলে নেয়। নামাও, তুমি পারবে না। আকাশ থামে না, সে নিজের মতো হাঁটতে থাকে। চুপ থাকো, এখন আমি কথা শুনবো না। এই আমি শব্দটা নদীকে কাঁপিয়ে দেয়। এই প্রথম সে টের পায় আকাশের অধিকার। নদী মাথা নামিয়ে নেয় চুপচাপ। রাত আরো ঘন হয়ে এসেছে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আকাশ হঠাৎ একটি অচেনা ছায়া টের পায়। প্রথমে মনে হয় গাছের গুড়ি, কিন্তু কাছে যেতেই বোঝা যায় ওটা একটা পুরনো কাঠের বাড়ি। সময়ের ভারে ঝুঁকে পড়া, দেওয়ালে ফাটল, ছাদের এক কোণ ভেঙে গেছে। আকাশ দরজায় হাত রাখে। কাঠটা ভেজা, ধীরে ঠেলে খুলে ভেতরে ঢুকে চারপাশ তাকায় সে। একটা পুরনো খাট, একপাশে ঠেস দিয়ে রাখা একটি টেবিল, জানালার কাঁচ ভাঙা, বাইরে থেকে চাঁদের আলো ঢুকছে ছেঁড়া ছেঁড়া হয়ে। আর কিছু নেই, কিন্তু এই শূন্যতার মধ্যেই এখন তাদের বাঁচার জায়গা। আকাশ সাবধানে নদীকে খাটের উপর শুইয়ে দেয়। নদী চুপচাপ তাকিয়ে থাকে। আকাশ নিজের শার্টের হাতা ছিঁড়ে নেয়। কাপড়টা দিয়ে খুব আলতো করে নদীর কপালের জমাট রক্ত মুছে দেয়। হাত কাঁপছে, সে নিজেও বুঝতে পারছে না ঠান্ডায় নাকি ভেতরের ভয়ে। নদীর চোখ সরাসরি তার মুখে। অনেকক্ষণ চুপ থেকে ধীরে বলে, এত যত্ন এখন কেন? আকাশের হাত থেমে যায়। সে চোখ নামিয়ে নেয়। বাইরে জঙ্গলের শব্দ ভেসে আসে। পাতার খসখসানি, দূরে কোনো পশুর ডাক, মাঝে মধ্যে বাতাসে কাঠের বাড়িটা কেঁপে ওঠে। ভেতরে নিঃশব্দ দুই মানুষ। নদী খাটে শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। ভাঙা ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে তার চোখে। হঠাৎ সে বলে, যদি আমি আজ মরে যেতাম, তুমি কি জানতে পারতে আমি আসলেই অপরাধী কিনা? আমার কথা তো শোনোনি, এখনো শুনতে চাওনি। ঘরের বাতাস যেন ভারী হয়ে যায়। আকাশ তাকিয়ে থাকে নদীর দিকে। চোখ ভিজে আসে, কিন্তু সে চোখ নামিয়ে নেয়। সে কোনো উত্তর দেয় না, কারণ সে জানে উত্তর জানার অধিকার সে হারিয়েছিল। কথা বলার সময় ছিল, শোনার সময় ছিল। সে তখন নিজের রাগ, নিজের জেদ নিয়ে ব্যস্ত ছিল। আকাশ দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে। পুরনো কাঠের দেওয়াল ঠান্ডা, কিন্তু তার বুকের ভেতর আগুন জ্বলছে। চোখ বন্ধ করলেই সেই দিনটা ভেসে ওঠে। অসম্পূর্ণ কথাগুলো, হঠাৎ করে জন্ম নেওয়া সন্দেহ, আর নদীর চুপ করে থাকা চোখ। সে ভেবেছিল নদী কিছু লুকাচ্ছে, কখনো ভাবেনি নদী অপেক্ষা করছিল। চুপচাপ বসে থাকে সে। রাত আরো গভীর হয়। নদী চোখ বন্ধ করে। ব্যথা আছে, কিন্তু তার চেয়েও বেশি ক্লান্তি। আর আকাশ বসে থাকে পাহারার মতো। আকাশ ভাবে, ভালোবাসা হারানো মানে শুধু কাউকে হারানো না, নিজেকেও হারানো। নদী চুপচাপ শুয়ে আছে, চোখ খোলা, কিন্তু ঘুম নেই। পুরো শরীর ভারী, পা হাত সবই ব্যথায় জড়ো। আকাশ এক কোণে বসে আছে, তার হাতের কাটা জায়গা শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভেতরের ক্ষত আরো টাটকা। দুজনের মাঝখানে অদৃশ্য কোনো দূরত্ব, একই বেডে, একে অপরের কাছাকাছি। তবু যেন পৃথিবীর সব দূরত্ব তাদের মধ্যে, এত কাছেও কত দূর। এ ভাবনা আকাশকে ভেঙে দিচ্ছে। নদী হঠাৎ বলে ওঠে, তুমি কি এখনো ভাবো আমি ভুলছিলাম? প্রশ্নটা আকাশের কানে বজ্রপাতের মতো লাগে। সে মুখ তোলে না। আমি নিশ্চিত ছিলাম। নদী হালকা হাসে। এই হাসিতে আনন্দ নেই, শুধু ক্লান্তি। নিশ্চিত না হয়ে তুমি আমাকে শাস্তি দিয়েছিলে, চুপ করে থাকার শাস্তি। আকাশের বুকের ভেতর কেঁপে ওঠে কিছুক্ষণ নীরবতার পর আকাশ বলে, সেদিন আমি যা দেখেছিলাম, চোখে যা পড়েছিল সেটাই সত্য হয়ে যায়। আকাশের গলা শুকিয়ে আসে। সে সাহস করে তাকায় নদীর দিকে। আমি জানতে চাই সেদিন আসলে কি হয়েছিল। নদী চোখ বন্ধ করে, অনেকক্ষণ কিছু বলে না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করে, এখন জানতে চাও কেন? আকাশ চুপ হয়ে যায়। কি উত্তর দিবে ভেবে পায় না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না, এখন বুঝতে পারছি। যে কোনো বিষয়ে বসে মাথা ঠান্ডা করে ভেবে তারপর কাজ করতে হয়। তখন জানতে চাওনি, তখন তোমার সন্দেহটাই যথেষ্ট ছিল। আকাশের চোখ ভিজে আসে। আসলে তখন আমি রাগের মাথায় কি করে ফেলেছি নিজে বুঝতে পারিনি। কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারিনি। বিশ্বাস না করা একটা কথা কি জানো? ভালোবাসা বলো বা বন্ধুত্ব,
যে কোনো সম্পর্কের মাঝে বিশ্বাস থাকা দরকার, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে। তুমি আমাকে কেমন ভালোবাসো যে আমাকে বিশ্বাস করতে পারলে না? আচ্ছা মানলাম তুমি আমাকে ভালোবাসো না, আমাদের হঠাৎ বিয়ে হয়েছে, কিন্তু তুমি আমাকে ছোট থেকে চেনো, আমাদের সম্পর্কটা খুব পবিত্র। সেই সম্পর্কের উপরের ভিত্তি করে তুমি আমাকে বিশ্বাস করতে পারতে। একবার জানতে চাইতে আমি আসলে দোষী কি? এই একটা কথাই আকাশ ভেঙে পড়ে। নদী ধীরে উঠে বসে। ব্যথা আছে তবু সে বসে। সেই দিনের ঘটনা সে একা একা বলতে শুরু করে। সেদিন তুমি যেটা দেখেছিলে ওটা ভুল ছিল না, ওটা ছিল অসম্পূর্ণ। আকাশ নিঃশ্বাস আটকে শোনে। ও আমার বন্ধু ছোটবেলার, ও আমার ভাইয়ের মতো। আরও অলরেডি গার্লফ্রেন্ড আছে। আমার চোখে ধুলো পড়েছিল, তাই ও তাড়াহুড়ো করে কোনো কিছু না ভেবে আমার চোখে ফু দিতে থাকে। ঠিক তখনই তুমি দেখলে। আমি মুখ তুলে কিছু বলার আগেই তুমি মুখ ফিরিয়ে নিলে। আকাশের চোখ দিয়ে পানি পড়ে। আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝানোর মূল্য তুমি কি দিলে? তোমার কণ্ঠস্বর একটা বার আটকালো না আমাকে চরিত্রহীন বলার সময়? সে আকাশের দিকে তাকায়। নদী আবার আফসোস করে বলতে থাকে, তুমি একবারও জিজ্ঞেস করনি নদী এটা কি? আকাশ নিজের মাথায় হাত রাখে। আমি ভেবেছিলাম তুমি আমাকে বোকা বানাচ্ছ। নদী হেসে ওঠে। এই হাসিটা ব্যথায় ভরা। একটা মুহূর্তে আমি তোমার চোখে চরিত্রহীন হয়ে গেছিলাম। ভাবা যায় আকাশ, ছোট থেকে এ পর্যন্ত একসাথে বড় হয়ে তুমি আমাকে চিনলে না। আমি চরিত্রহীন আকাশ, তোমার ভাবনায় আমি চরিত্রহীন। এই কথাটা আকাশকে ছিন্ন ভিন্ন করে দেয়। আকাশ হঠাৎ উঠে দাঁড়ায়। নদীর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি ভুল করেছি, ভয়ঙ্কর ভুল। সে নদীর দিকে তাকায় না। আমি ক্ষমা চাই না, আমি ভিক্ষা চাই। নদী থমকে যায়। এমন আকাশ সে কখনো দেখেনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নদীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে আকাশের মুখ তুলে ধরে। তুমি জানো সবচেয়ে কষ্ট কি? আকাশ মাথা নাড়ে না। আমি তোমাকে ভালোবেসেও নিজেকে দোষী ভাবছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমারই কোনো ভুল আছে। আকাশ কেঁদে ওঠে। নদীকে শক্ত করে জড়িয়ে। আমি দুঃখিত, আমি দুঃখিত। নদী দীর্ঘ সময় চুপ করে থাকে, তারপর বলে, আমি তোমাকে ক্ষমা করছি। আকাশ তাকিয়ে থাকে, বিশ্বাস করতে পারে না। এই ভুল দ্বিতীয়বার হলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। যে সম্পর্কে বিশ্বাস থাকে না সে সম্পর্ক সামনে না আগানোই ভালো। তাই বলতেছি এরপর থেকে কখনো আমার উপর থেকে বিশ্বাস ভাঙবে না। আর কোনো ভুল কিছু চোখে পড়লে সরাসরি আমার সাথে কথা বলবে। আর কখনো এমন করব না। নদীকে শক্ত করে জড়িয়ে ধরে গালে একের পর এক চুমু দিতে থাকে আর বলতে থাকে, আর কখনো করব না জান আমার। আকাশ কিছুক্ষণ পর অন্যদিকে ছেড়ে দিলে নদী আবার শুয়ে পড়ে। ব্যথা বেড়েছে। আকাশ পাশে বসে। সে নদীর পা আলতো করে ধরে, জিজ্ঞেস করে, ব্যথা করছে? নদী মাথা নেড়ে আকাশ নিজের কপাল নদীর হাতের উপর ঠেকায়। ভোরবেলা চারিদিকে পাখির কিচির মিচির শব্দে আকাশ চোখ মেলে। প্রথম কয়েক সেকেন্ড সে ভুলে যায় সে কোথায়। তারপর ধীরে ধীরে সব মনে পড়ে। সে পাশ ফিরিয়ে তাকায়। নদী শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত নদীকে আজ অন্যরকম লাগে। কপালের ক্ষতটা শুকিয়ে গেছে, লালচে দাগ হয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে বালিশে ছড়িয়ে পড়েছে। ঠোঁট দুটো সামান্য ফাঁক। ঘুমের ভেতরেও কপাল কুঁচকে আছে। ব্যথার চিহ্ন যেন স্বপ্নেও ছাড়েনি। আকাশের বুকটা মোচড় দিয়ে ওঠে। সে খুব সাবধানে উঠে বসে। যেন একটা নিঃশ্বাসের শব্দেও নদী জেগে যাবে এই ভয়। ধীরে ঝুঁকে নদীর কপালে একটা আলতো চুমু দেয়। নদী নড়ে না, শুধু নিঃশ্বাসটা একটু গভীর হয়। আকাশ উঠে দাঁড়ায়, বাইরে তাকায়। ভাঙা দরজা দিয়ে কুয়াশা এখনো ঢুকে পড়ছে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতা নিরাপদ নয়। এখানে খাবার নেই, ওষুধ নেই, মানুষ নেই। নদীর জ্বরটা রাতের দিকে বেড়েছিল, সে টের পেয়েছে। এভাবে আর একা থাকা যাবে না, এখান থেকে বেরোতেই হবে। বাইরে এসে আকাশ চারপাশে তাকায়। পাহাড়ের গা বেয়ে নিচে নেমে গেছে পথ। কোথাও কোথাও আবার জঙ্গল গিলে ফেলেছে রাস্তা। সে হাঁটতে শুরু করে, চিৎকার করে ডাকে, কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? প্রথমে কোনো উত্তর নেই, শুধু পাহাড়ে ধাক্কা খেয়ে তার নিজের কণ্ঠস্বর ফিরে আসে। সে আরো একটু এগোয়। হঠাৎ দূরে মানুষের গলার শব্দ, কথা বলার আওয়াজ। আকাশের বুকটা ধপ করে ওঠে। সে দৌড়ে এগোয়। অন্যদিকে নদীর ঘুম ভাঙে হঠাৎ। বুকটা ভারী লাগছে, শরীর ব্যথায় যেন ভেঙে যাচ্ছে। সে চোখ মেলে, ঘর ফাঁকা। নদী প্রথমে ভাবে হয়তো আকাশ বাইরে বসে আছে, কিন্তু কয়েক সেকেন্ড পেরিয়ে যায়, কোনো শব্দ নেই। আকাশ
কোনো উত্তর নেই। নদীর বুকটা কেঁপে ওঠে। সে ধীরে উঠে বসে, পা নামাতে গিয়ে ব্যথায় কুঁকড়ে যায়। তবু দাঁড়ায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার দিকে যায়। আকাশ তো আমাকে একা ছেড়ে যাওয়ার কথা না। বাইরে এসে চারপাশে তাকায়। কুয়াশা, জঙ্গল, মানুষ নেই, আকাশ নেই। নদীর নিঃশ্বাস এলোমেলো হয়ে যায়। আকাশ তুমি সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ দূরে মানুষের কণ্ঠ, পরিচিত একটা গলা। হ্যাঁ, আমরা এখানে ছিলাম। নদীর চোখ বড় হয়ে যায়। সে দৌড়তে চেষ্টা করে। নদী দৌড়ে এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। তার পাশে 3-4 জন লোক, স্থানীয় পাহাড়ি মানুষ। একজনের কাঁধে ব্যাগ আর একজনের হাতে লাঠি। নদী আর কিছু বোঝে না, ছুটে এসে আকাশকে জড়িয়ে ধরে। কোথায় গিয়েছিলে? সে আকাশের গালে ঠোঁটে একের পর এক চুমু দেয়, হাত দিয়ে আকাশের ঘাড় টেনে ধরে। লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে। আকাশ একটু অপ্রস্তুত হয়ে যায়। শান্ত হও, এখানে মানুষ আছে। নদী তখনও আঁকড়ে ধরে আছে। আমি ঘুম থেকে উঠে তোমাকে পাইনি, তাই ভেবেছিলাম। কথাটা শেষ করতে পারে না। আকাশ নদীর কপালে ঠোঁট ঠেকায়, খুব সংক্ষিপ্ত। আমি শুধু আশেপাশে লোকালয় আছে কিনা খুঁজতে গিয়েছিলাম। আমরা এখানে এভাবে থাকতে পারি না। তারপর পাশে দাঁড়ানো মানুষগুলোর দিকে তাকিয়ে বলে, ওনারা উদ্ধার টিমের সাথে ছিলেন, আমাদের খোঁজ করছিল। লোকজন মাথা নেড়ে হাসে। ভাগ্য ভালো, ঠিক সময়ে দেখা হয়ে গেল। আপনারা খুব ভেতরে ঢুকে পড়েছেন। নদী তখন পরিস্থিতি বুঝে একটু লজ্জা পায়। সবাই তাকিয়ে আছে আর সে আকাশকে জড়িয়ে ধরে আছে, এইটা এখন বুঝতে পারছে। সে ধীরে হাত ছাড়ে, মুখ নামিয়ে নেয়। আকাশ সেটা দেখে হেসে ফেলে। আমাকে সবসময় লজ্জা দেয় কে? এখন দেখি সেই লজ্জা পাচ্ছে। চুপ করো। হঠাৎ নদীর শরীরটা একটু ঢুলে পড়ে। আকাশ টের পায়। এই সে মুহূর্তে আর কিছু না ভেবে নদীকে কোলে তুলে নেয়। নদীর চোখ বড় হয়ে যায়। এই সবাই দেখছে। দেখুক, তুমি হাঁটতে পারছো না। লোকজন কেউ কেউ হেসে ফেলে। নদী আকাশের কাঁধে মুখ লুকায়। একদম নির্লজ্জ। তোমার থেকে বেশি না। তুমি যে আমার থেকে কতটা বেশি নীলার যে তা আমি তো ভালো করেই জানি, জানো। তারা হাঁটতে শুরু করে। এবার পথটা পরিষ্কার, লোকালয়ের দিকে। নদী আকাশের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। আকাশ হাঁটতে হাঁটতে শুধু একটাই কথা ভাবে, ভালোবাসা শুধু পাওয়া না, ধরে রাখাও একটা দায়িত্ব। পাহাড়ের গা বেয়ে রোদ নেমে আসে, কুয়াশা সরে যায়, আর তাদের মাঝখানে আর কোনো মহাসাগর নেই, শুধু নিঃশ্বাসের দূরত্ব। ওরা আর সেখানে থাকেনি। উদ্ধার কর্মীরা আসার পর আর ঝুঁকি নেয়নি কেউ। ওরা সোজা বাড়ির পথ ধরেছে। গাড়ির ভেতর নদীর জানালার পাশে মাথা ঠেকিয়ে বসেছিল, চোখ আধ খোলা, শরীর ক্লান্ত। আকাশ এক হাত দিয়ে নদীর হাত ধরে রেখেছিল, এবার আর ছাড়েনি। নদীর মাথার ব্যান্ডেজটা আয়নায় পড়ে গাড়ির ভেতরের আলোয় চোখে লাগছিল। আকাশ বারবার তাকাচ্ছিল, বুকের ভিতরটা কেমন খচখচ করছে। ব্যথা বেশি? না, ঠিক আছি। বাড়ির পৌঁছে নদীর মাথায় ব্যান্ডেজ দেখে সবাই অনেক উত্তেজিত হয়ে পড়েছিল। পরিবারের সবাইকে সমস্ত ঘটনা খুলে বলল ওরা। সকলে অনেক ভয় পেয়ে গেছে শুনে। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আল্লাহ আমার মেয়েটাকে রক্ষা করেছে, এবারের মতো বড় বাচ্চা বেঁচে গেছে। যাক। কেউ কথা বলল না আর, শুধু আল্লাহর নাম নিয়ে সবাই নদীর মাথায় হাত বুলিয়ে দিল। ঘরে ঢুকে দুজন সোজা নিচের রুমে গেল। ফ্রেশ হওয়ার আগে নদী বিছানায় বসে পড়ল। আয়নায় নিজের দিকে তাকিয়ে একটু হেসে ফেলল। সারাদিন রেস্ট নেওয়ার পর নদীর শরীর এখন বেশ ভালো আছে। সন্ধ্যার দিকে নদী আকাশকে বলে উঠল, শোনো, হুম। আমার জন্য একটা কেক এনে দেবে? আকাশ অবাক হয়ে তাকায়। কেক? হ্যাঁ, আজ মনটা মিষ্টি কিছু চাচ্ছে। আচ্ছা ম্যাডাম, কিন্তু ম্যাডাম আপনি এত ভদ্র হয়ে গেলেন কিভাবে? আমি তো ভাবছিলাম অন্যরকম বৃষ্টি চাবেন আপনি। যাক, আমার বউ ভদ্র হয়েছে, এখন আমার নির্লজ্জ হতে হবে, না হলে আমি বাপ হতে পারবো না। আপনি শুধু আমাকে আদর করবেন, বউ হবে তো? সে এগিয়ে এসে নদীর কপালে একটা চুমু দেয়। এই কি হচ্ছে আজ? কথায় কথায় এত চুমু? সমস্যা? সমস্যা নেই, ইফটিজিং হচ্ছে। আকাশ হেসে দরজার দিকে যায়। তুমি আমাকে ইফটিজিং করতে, এখন আমি তোমাকে করছি, হিসাব বরাবর। আচ্ছা, কেক নিয়ে আসছি। আকাশ বেরোতেই নদী হালকা করে শ্বাস ছাড়ে। ঘরটা নিঃশব্দ। হঠাৎ সে ডাক দেয়, রোদেলা।
রোদেলা দৌড়ে আসে, চোখে উচ্ছ্বাস। যদিও কয়েকদিন মন খারাপ ছিল, বাড়ি থেকে বের হতে দেয়নি, রবিনও কথা বলেনি, কিন্তু আজ সে সব ভুলে গেছে, কারণ তার ভাই আর ভাবির সম্পর্ক ঠিক হয়েছে। রোদেলা নিজে ওকে ডাকছে একটা বিশেষ কাজ করার জন্য। এইটা প্রমাণ যে সব ঠিক। নদী হেসে ফেলে। বলিয়ে ভাবি সাহেব, আপনাদের অকাজ কুকাজ করার জন্য জায়গা সাজাতে হবে, তাই তো? পাকেনি বুড়ি। আচ্ছা নাটক বাদ দাও, ঘরটা একটু সাজিয়ে দে। রোদেলা আর কথা না বাড়িয়ে কাজে লেগে যায়। গোলাপ ফুল আর মোমবাতি দিয়ে ঘরটা সাজায়। কাজ করতে করতে রোদেলা বলে ওঠে, আমি আমার বাসরের ঘর এমনই সাজাবো। পাকনা হয়েছিস অনেক। আমাকে দিয়ে তোমাদের বাসর ঘর সাজাচ্ছ, আবার পাকনাও বলছো? নদী মুচকি হাসে। আগে বড় হও। রুম সাজানো শেষ হলে রোদেলা দরজা বন্ধ করে বেরিয়ে যায়। নদী আলমারি খুলে একটা লাল শাড়ি বের করে, পাতলা জর্জেট, হাতা কাটা ব্লাউজ। সে ধীরে ধীরে পরে, আয়নায় নিজেকে দেখে একটু থামে। রোদেলা ঘরে গিয়ে মনটা খুব খারাপ হয়। রবিন ওর সাথে কথা বলছে না এটা ভেবে। আবার ফোন লাগায়, এবার যদি অন্তত ধরে। ফোনটা বেজে ওঠে। ও খুব কাছ থেকে ফোন বাজার শব্দ শুনতে পেয়ে অবাক হয়। ব্যালকনির দিকে তাকায়, দেখতে পায় ব্যালকনির দিক থেকে রবিন আসছে। রবিনকে দেখে এক দৌড়ে রবিনের কোলে উঠে পড়ে, দুহাত দিয়ে গলা আঁকড়িয়ে ধরে। রবিন তাল সামলাতে না পেরে কয়েকটা পিছিয়ে ওকে জড়িয়ে ধরে। পাগলি হয়েছিস তুই একটা, বুঝেছিস? আমার জীবনটা তেজপাতা করে ছাড়িস, আবার তোকে ছাড়া থাকতেই পারি না। ও ছাড়া থাকতে যাব কেন? আমার মতো একটা মিষ্টি বউ রেখে কেউ কথা না বলে থাকতে পারবে নাকি? তোদের নাকে একটা চুমু দিয়ে বলে চল, লোকে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। সত্যি চলো, এখানে চলো, বাড়িতে থেকে আমার দম আটকে যাচ্ছিল। দুইজন ব্যালকনি দিয়ে লুকিয়ে বাইরে বের হয়। অন্যদিকে আকাশ ঘরে ঢুকে প্রথমে আলোটা দেখে থমকে যায়। চারদিকে মোমবাতি, ফুলের গন্ধ। সে কেকটা টেবিলের ওপর রাখে, পিছনে ঘুরে নদী শাড়ি পরে বেরুচ্ছে। আকাশ হা হয়ে তাকিয়ে থাকে। নদী হালকা করে গান ছেড়ে দেয়, সামনে এসে একটু নাচে, খুব ধীরে, আকাশের গায়ের সাথে গা ঠেকিয়ে। আকাশ নড়তে পারে না, স্ট্যাচু হয়ে গেছে। কি হলো, আমার লাজুক জামাই এখনো লজ্জা পায় নাকি? সে আকাশের ঘাড়ে হাত রাখে, মাথাটা একটু নিচু করে। আজ ছাড় নেই, আজ শুধু আদর চাই। আকাশ চোখ বন্ধ করে নদীকে কাছে টেনে নেয়। আবার আগের ফর্মে ফিরে এসেছো বউ? আকাশ নদীকে ধীরে ধীরে কোলে তুলে নিল। তাদের শরীরের কাছাকাছি স্পর্শে হৃদয় আরো দ্রুততর হয়ে উঠল। বিছানার দিকে এগিয়ে আকাশ নদীকে সাবধানে শুইয়ে দিল। নদীর দিকে ঝুঁকে নদীর অথরে নিজের অথর মিলিয়ে দিল। নদীও চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করতে থাকলো, যেন পুরো পৃথিবী তাদের চারপাশে অদৃশ্য হয়ে গেছে। দুইজন মৃদু হাসিয়ার নিঃশ্বাসের ছন্দে একে অপরের কাছে আরো কাছে চলে আসলো। নদী আবেশে চোখ বন্ধ করে আকাশের সাথে তাল মিলিয়ে ঠোঁট নাড়তে থাকলো। দুইজন অনেকক্ষণ একে অপরের ঠোঁটে মত্ত হওয়ার পর আকাশ নদীর গলার কাছে ছোট ছোট চুম্বন দিল। নদী চুলের মধ্যে হাত রেখে তার উত্তেজনায় উত্তাল হয়ে উঠল। নিঃশ্বাসের ধ্বনি ঘর ভরে গেল। আকাশ উন্মাদের মতো চুমু দিয়ে যাচ্ছে গলায়, তারপর থেমে গিয়ে নদীর শাড়ির আঁচলের পিন খুলতে লাগলো। নদী অনুভব করলো আকাশের প্রতিটি দম এবং স্পর্শ তার হৃদয়ে গভীর ছাপ ফেলে দিচ্ছে। দুজনে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নদীও আকাশের শার্টের বোতাম খুলতে লাগলো। আকাশ নদীকে সাহায্য করলো, তারপর নিজের শার্ট খুলে দূরে টান মারলো। শাড়ির আঁচল ধরে একটা টান দিয়ে ফেলে দিল। তারপর শাড়ির কচির ভিতরে ভাত ঢুকিয়ে দিয়ে এক টান দিয়ে কুচিগুলো খুলে দিল। তারপর শাড়িটা টান দিয়ে দূরে ফেললো। নদী জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে ফেললো। আকাশ নদীর দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ চুপচাপ রইল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দুজনে। চার পিষে ফেলতে ইচ্ছা লাগছে তোমাকে আমার নিচে ফেলে। ফেলো কলিজা, আমি তো গভীরভাবে তোমার ছোঁয়া পেতে চাই। আকাশ নদীর কথা শুনে আরো উত্তেজিত হয়ে পড়ল। হালকা ধাক্কা দিয়ে নদীতে শুইয়ে দিল, মুখ ডুবিয়ে দিল নদীর মেয়েধীন পেটের উপর। এলো পাথারে চুমু খেতে লাগলো, সেখানে মাঝে মাঝে দুই একটা বাইট দিচ্ছে। নদীও দুহাত দিয়ে আগলে নিচে তার আদুরে জামাইটিকে। আকাশ এবার মুখ তুলে নদীর ব্লাউজের বোতাম একা একা খুলতে থাকে। ব্লাউজের প্রথম খোলার পর ইনারটা খুলে টান মারে। নদীকে বস্ত্রহীন অবস্থায় দেখে আকাশের মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। সে পাগলের মতো মুখ ডুবিয়ে দেয় বুকে। আস্তে আস্তে রাজত্ব করতে থাকে। ঘরের বাতাসে তাদের নিঃশ্বাসের ছন্দ, হৃদয়ের স্পন্দন এবং স্পর্শের কোমলতা একসাথে মিলিত হয়ে একটি নিখুঁত মুহূর্ত তৈরি করলো।
তারা ধীরে ধীরে একে অপরের কোল জড়িয়ে ধরে অনুভব করলো ভালোবাসা। শুধু চোখের চাহনিতেই নয়, ছোঁয়াও কতটা গভীর হতে পারে। নদীও সায় দিতে থাকে তার আদুরে জামাইয়ের পাগলামোতে। কিছুক্ষণের মধ্যে পুরো ঘর ভরে ওঠে নরনারীর নিঃশ্বাসে। তাদের ভালোবাসা পূর্ণতা পেতে থাকে। সকালের প্রথম আলো ধীরে ধীরে ঘরে ঢুকলো। আকাশ এবং নদী উভয়েই শান্তভাবে চোখ খুলল। দুইজন দেশের ভিতরে অনাবৃত শরীরে একে অপরকে জড়িয়ে শুয়ে আছে। আকাশ নদীর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল। দেখছে কিভাবে সূর্যের আলো নদীর মখমল মতো মৃদু ত্বকের ওপর পড়ছে। নদীর চোখও ধীরে ধীরে আকাশের দিকে উঠল এবং দুজনের চোখ মিলল। একটি মৃদু হাসি তাদের মুখে ফুটলো। নিঃশ্বাস এখনো অল্প দ্রুত, কিন্তু শরীর শান্ত। আকাশ ধীরে ধীরে হাত বাড়িয়ে নদীর হাতে হাত মেলালো। নদীও হাত রাখলো আকাশের হাতে। কিছুক্ষণ দুইজন একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। ভালো লাগছে তোমার পাশে সকাল দেখা। আমারও এই নীরব মুহূর্তগুলো যেন সবসময় থেমে থাকে। হাসি আসে দুজনের মুখে এবং ধীরে ধীরে আকাশ নদীর কপালে চুমু দিল। নদী চোখ বন্ধ করে তা অনুভব করলো। নিঃশ্বাসের ছন্দ আবার এক হয়ে উঠল। আকাশ নদীর কপাল থেকে গালে চুমু দিতে লাগলো, আর নদী আকাশের কাঁধে হালকা চাপ দিল। কিছুক্ষণের চুপচাপের পর আকাশ ধীরে ধীরে নদীর দিকে আরো কাছে ঝুঁকলো। নদী তার হাতে আকাশের হাতে শক্ত করে ধরল। তাদের চোখ একে অপরের দিকে মগ্ন। নদী, আবার তোমাকে গভীরভাবে ছুঁতে চাই। এভাবে বলতে হয় না, নিজের প্রাপ্য বউয়ের কাছ থেকে আদায় করে নিতে হয় জান। এক মৃদু হাসি আর চোখের যোগাযোগের পর তারা আবার একে অপরের দিকে ঝুঁকে গেল। এবার শুধু চুম্বন নয়, কোমল স্পর্শ, নিঃশ্বাসের মিল এবং হাতের ছোঁয়া দিয়ে ভালোবাসা প্রকাশ হলো। ঘর ভরে উঠল তাদের উপস্থিতি, প্রিয় মানুষের কাছাকাছি থাকার উষ্ণতা আর আরাম। ধীরে ধীরে সকালটা তাদের চারপাশে আরো উষ্ণ হয়ে উঠল। আকাশ নদীর কাঁধে মাথা রেখে বলল, এই মুহূর্তে আমি সব কিছুর জন্য ধন্য। নদী কেবল হেসে চুম্বন দিল আর দুজন আবার একে অপরের আবেশে নিমজ্জিত হলো।